হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করতেছি আমাদের সরল রেখা অধ্যায়ের চতুর্থ লেকচারে। এবং আজকে হচ্ছে আমরা অনুশীলনী 3.4 কভার করব। যারা শুরু থেকে রেগুলারলি ক্লাসগুলো করতেছো, তোমরা জানো যে অনুশীলনী 3.1 থেকে 3.3তে খুব একটা নতুন কিছু ছিল না। ইভেন তোমরা এসএসসিতে যে স্থানাঙ্ক জ্যামিতি পড়ে আসছো, 3.5-এ গিয়েও দেখবা সরলরেখার সমীকরণ নির্ণয় কিংবা সরলরেখার ঢাল নির্ণয়, এই টপিকগুলোর সাথে তোমরা পরিচিত। তবে 3.4-এ পুরো কনসেপ্টটাই না তোমাদের জন্য নতুন, এবং শুধুমাত্র সরল রেখা পড়ে এই কনসেপ্টের সাথে ইউজ টু হওয়া বা পুরোপুরি পরিচিত হওয়া অ্যাকচুয়ালি একটু ডিফিকাল্ট। কারণ এই যে আজকে আমরা পড়াশোনাটা যে করব, টপিকটা হচ্ছে সঞ্চার পথ। বুঝছো, টপিকটা হচ্ছে সঞ্চার পথ। যারা ইংলিশ ভার্সনে আছো, এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে লোকাস। এটার মেইন মিনিং হচ্ছে যে কোনো চলমান বিন্দু সমূহের সেট, অথবা চলমান বিন্দু কোনো শর্ত সাপেক্ষে যে পথ নিয়ে চলে বা সেই পথের যে গ্রাফটা, সেটাকে আমরা সঞ্চার পথ বা লোকাস বলতেছি। বোঝা গেল? এখন এই সঞ্চার পথের সাথে রিলেটেড টপিক তোমরা অ্যাকচুয়ালি 3টা অধ্যায়ে পড়বা। প্রথমত এখন সরল রেখা পড়তেছো, সরল রেখা। এরপরে দেখবা ফার্স্ট পেপারেরই চ্যাপ্টার 4, সেটা হচ্ছে বৃত্ত। দেন সেকেন্ড পেপারে গিয়ে পড়বা হচ্ছে কণিক, সেকেন্ড পেপারে গিয়ে পড়বা কণিক। তারপর হচ্ছে আবার জটিল সংখ্যা। এই 4টা অধ্যায়ই না সঞ্চার পথের সাথে রিলেটেড। তো তোমার পুরো কনসেপ্টটা অ্যাকচুয়ালি ক্লিয়ার হবে যখন তুমি 4টা অধ্যায় পড়ে ফেলছো। ইভেন আমরা এখানে পরামিতিক স্থানাঙ্ক বলতে একটা টার্ম শিখব। সেই পরামিতিক স্থানাঙ্কের ক্যালকুলেশন করতে গেলে মাঝে মাঝে তোমার ত্রিকোণমিতিক কিছু সূত্র ব্যবহার করতে হবে। তো দেখো, ঘুরে ফিরে এই অধ্যায়গুলো ছাড়াও তোমার চ্যাপ্টার 7, ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7 অর্থাৎ ত্রিকোণমিতির হেল্পও লাগতেছে। তার মানে দেখো, এই 3.4 একটা অধ্যায় পড়তে গিয়ে আমাদের কত কিছু একবারে জানা লাগতেছে আর কি। এই জন্য কি হয়, ইন্টার লাইফে উঠে আমরা অনেকটা ঘাবড়ে যাই। এবং এটা যে শুধু এই টপিকে হচ্ছে তা নয়, অনেক চ্যাপ্টারেই হবে। দেখবা কেমিস্ট্রিতে গুণগত রসায়ন অধ্যায় পড়তে গিয়ে ওইটা অ্যাকচুয়ালি ফিজিক্সের কনসেপ্টগুলো ক্লিয়ার থাকা লাগবে, যেটা ফিজিক্সে তুমি অনেক পরে গিয়ে পড়বা। বুঝতেছো? অনেকে একটু ঘাবড়ে যায়, বাট আসার কথাটা হচ্ছে এখানে ঘাবড়ে যাওয়ার কিছুই নেই। আমি এটা এক্সপেক্ট করতেছি না যে আজকের ক্লাসের পরে তুমি এই অধ্যায়ের সকল ম্যাথ পারবা, বা শুধু এই সকল ম্যাথ পারলেও হবে না, এই প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে কানেকশনটা করতে পারতে হবে, মেইন কোর আইডিয়াটা বা কনসেপ্টটা বুঝতে পারতে হবে। সেটার জন্য তোমার সময় দিতে হবে, ওয়েট করতে হবে। হ্যাঁ, আগে সরলরেখার পার্টটা পড়ছি, সামনে বৃত্ত অধ্যায় পড়বো, কণিক অধ্যায় পড়বো, ত্রিকোণমিতি অলরেডি ফাহিম ভাইয়া পড়াচ্ছেন, সেখানে ফর্মুলাগুলো শিখতেছি। সামনে সেকেন্ড পেপারে এই জটিল সংখ্যা অধ্যায়ও কিন্তু সেকেন্ড পেপারে, সেখানে জটিল সংখ্যাও পড়বো। এন্ড সব যখন পড়া হয়ে যাবে, তখন যে তুমি নিজেকে প্রশ্ন করো, এখন আমার কাছে সঞ্চারপথটা ক্লিয়ার কিনা। বুঝলাম? সো আজকের ক্লাসে তোমাদের প্রাথমিক আইডিয়া নিয়ে যতটুকু পারা সম্ভব ওইটুকুই আমি কভার করতেছি। বাট সামনে যখন তোমার এই প্রত্যেকটা অধ্যায়ের ধারণা হয়ে যাবে, তখন দেখবে অ্যাজ এ হোল তুমি পুরো সঞ্চার পথের যে আইডিয়াটা সেটা করতে পারতেছো। বোঝা গেল? আমরা স্টার্ট করতেছি আমাদের অনুশীলনী 3.4, যেখানে আমরা পড়াশোনা করব বললাম সঞ্চার পথ নিয়ে। তাহলে সঞ্চার পথ বলতে কি বোঝায়? হ্যাঁ, যেটা বললাম, সঞ্চার পথ বা লোকাস, এটা বলতে মেইনলি বোঝায় অনেকগুলো চলমান বিন্দু, অথবা ধরো একটা চলমান বিন্দুর চলার পথ। চলমান বিন্দুর চলার পথ। আমরা যত ধরনের গ্রাফ দেখতে পাই, এই গ্রাফগুলো কিন্তু এক একটা সঞ্চার পথ। বুঝছো? এবং তোমরা কি জানো যে এই গ্রাফগুলো আমরা সমীকরণের মাধ্যমে অঙ্কন করতে পারি। ধরো তোমরা সামনেই তো সরল রেখার সমীকরণ নির্ণয় করবা। কেন? সরল রেখাতে একটা গ্রাফ বা লেখচিত্র, দেখো একটা রেখা, একটা চিত্র, সেটাকে তুমি সমীকরণে রূপ দিতে পারতেছো কিভাবে? এই যে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স আর ওয়াই, ভুজ আর কোটি থাকে, তাহলে ওই সরল রেখার উপরে ভুজ আর কোটি, মানে আমি কয়েকটা বিন্দু নিব, ওই সমীকরণকে স্যাটিসফাই করবে। যে আমরা একটা চার্ট আঁকতাম, এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করতাম, তারপর বিন্দুগুলো বসিয়ে যোগ করে দিলেই সরল রেখা চলে আসতো। শুধু সরল রেখা না, বৃত্ত, এরপর কণিক অধ্যায়ে তোমরা উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত, এরকম বিভিন্ন ধরনের আরো গ্রাফ সম্পর্কে জানবা। এই প্রত্যেকটা গ্রাফেরই কোনো না কোনো ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনকে আমরা বলি সঞ্চার পথের সমীকরণ বা লোকাসের ইকুয়েশন, লোকাসেস ইকুয়েশন। বুঝতেছো? তাহলে সঞ্চার পথ আসলে কিছুই না, আমরা যে গ্রাফগুলো নিয়ে পড়াশোনা করি সেই গ্রাফগুলোই হচ্ছে এক একটা সঞ্চার পথ। কথাটা বুঝতে পারলাম? তাহলে ধরো সিম্পল একটা বৃত্ত বা সরল রেখা, এরা হচ্ছে এক একটা সঞ্চার পথ। তাহলে এখন ভাবতে পারো, ভাইয়া এই চলমান বিন্দুটা কোত্থেকে আসলো, চলমান বিন্দুটা কোত্থেকে পাইলাম? ধরো এটার জন্য আমরা একটা ম্যাথ প্রবলেমে চলে আসছি। তুমি ভাবতে পারো, ভাইয়া কনসেপ্টটাই বুঝলাম না, ম্যাথ কোত্থেকে করবে, একটু বোঝার চেষ্টা করো। এখানে না বোঝার কোনো কিছু নেই। কি বলা? একটা চলমান বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দু থেকে সর্বদা 4 একক দূরত্বে থাকে। তুমি আমাকে বলো এতটুকু পারো কিনা?
আমাকে একটা বিন্দু দিয়ে দিছে, সেখান থেকে 4 একক দূরত্বে থাকে কে? আমাকে বলছে একটি চলমান বিন্দু। একটি চলমান বিন্দু, সে কি? সে একটা বিন্দু। হ্যাঁ, হতে পারে চলমান, এই কথাটা একটু পরে বুঝি। প্রথমত চিন্তা করি এটা একটা বিন্দু, তাহলে আমি ধরে নিব বিন্দুটির স্থানাঙ্ক। সবার আগে আমার কাজটা থাকবে ধরি বা মনে করি বিন্দুটির স্থানাঙ্ক আমি একটা কিছু ধরে নিব। ধর আমি ধরতেছি বিন্দুটির স্থানাঙ্ক, এবং কনভেনশন হচ্ছে এটাকে পি ধরা। বুঝছো? তুমি অন্য কিছুও ধরতে পারো, আমি পি দিয়ে প্রকাশ করতেছি। বিন্দুটা পি, স্থানাঙ্কটা হচ্ছে এক্স আর ওয়াই। কেন? কারণ আমি সেই বিন্দুটার স্থানাঙ্ক এক্স্যাক্টলি কত সেটা জানি না এখনো। বোঝা গেল? অলরাইট। তাহলে এই বিন্দু থেকে, এই যে দেখো পি অফ এক্স কমা ওয়াই, এখান থেকে এই বিন্দু থেকে 2,1 এতটুকু দূরত্ব কত বলা আছে বলো? দূরত্ব বলে দিছে আমাদেরকে 4। তাহলে আমরা দূরত্ব নির্ণয়ের ফর্মুলা কিন্তু জানি। তো এখানে এখন সুন্দর মতো বলবো প্রশ্ন মতে ফর এক্সাম্পল আমরা একটু পরে চিত্রটা আঁকবো। আমি এটাকে পি বিন্দু নাম দিছি, চলো এটাকে কিউ বিন্দু নাম দিই। এটাকে কিউ বিন্দু নাম দিই। তাহলে বলো তো পি থেকে কিউ পর্যন্ত যে দূরত্ব আমাদের পি কিউ, সেটা কত বলা? সেটাই তো বলে দিছে দূরত্বটা 4। আমি সেটাই লিখতেছি, দেখো জাস্ট 4 লিখলাম। আমরা দূরত্ব বের করা অলরেডি অনুশীলনী 3.1 শিখছি। কি হয়? রুট ওভার, এখানে ভুজগুলার অন্তর নাও, x-2 এটার হোল স্কয়ার প্লাস y মাইনাসে মাইনাসে দেখো প্লাস হয়ে যাবে 1 এটার হোল স্কয়ার সমান কত আছে? 4। আমি যদি একটু একটা কাজ করি, উভয় পক্ষে বর্গ করে দিই, তাহলে এরকম দাঁড়াবে x-2 হোল স্কয়ার প্লাস y প্লাস 1 হোল স্কয়ার, এটা ইকুয়ালস টু 4কে বর্গ করলে 16। আমি যদি বলি আমাদের যেটা বের করতে দিয়েছিল আমি বের করে ফেলছি, তোমরা হয়তো হা করে তাকায় থাকবা, ভাইয়া করতে কি বলছে, আপনি কি করলেন কিছুই বুঝলাম না। হ্যাঁ, কি করছি বুঝছি, বাট এটাই কিভাবে উত্তর? আমাদের যে সঞ্চারপথটা বের করতে বলছে, মানে একটা লেখচিত্র বা গ্রাফ বের করতে বলছে, সেটার সমীকরণ এটাই। এখন আসো বোঝার চেষ্টা করি। আমরা এটা গ্রাফ পেপারে আঁকবো একটু পরে, এখন আগে চলো রাফলি একটু চিন্তা করি। আমি নিচ্ছি না, স্থানাঙ্ক নিচ্ছি না। ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের কিউ বিন্দু, এটা হচ্ছে আমাদের কিউ বিন্দু। কিউ বিন্দুটা কি বলো? 2,-1। কিউ বিন্দুটা হচ্ছে 2,-1। আমাদের এখন পি বিন্দুকে নিতে হবে। ফর এক্সাম্পল এটা আমাদের পি বিন্দু, পি অফ এক্স কমা ওয়াই। পি অফ এক্স কমা ওয়াই, কমাটা দেখতে কেমন জানি হয়ে গেছে, দেখো পি অফ এক্স কমা ওয়াই। আমাদের কোয়েশ্চেনে কি বলছে? এই দুইজনের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে 4। এই দুইজনের মধ্যবর্তী ডিস্টেন্সটা আমাদের বলে দিছে 4। এখন আগেও তুমি এই টাইপের সেটআপ দেখছো, বাট আগে কি হতো, এই পি বিন্দুটা এই জায়গাতেই ফিক্স থাকতো, কিউ বিন্দুও ফিক্স থাকতো। এখানে কিউ তো ফিক্সড আছে, বাট পি বিন্দুটা ফিক্সড না, বরং এটা চলমান বিন্দু। বাট একটা শর্ত আছে, ও সেই শর্ত ফলো করে চলবে, শর্তের বাহিরে যেতে পারবে না। শর্তটা কি? অলওয়েজ ওর থেকে কিউ বিন্দুর দূরত্ব 4 হবে। তাহলে দেখো তো, ও যদি এইভাবে চলে তুমি কি ওকে বকা দিবা? ও যদি এইভাবে চলে তুমি কি বকা দিবা? এভাবে চললে দেখো একটা বৃত্ত আসে যার ব্যাসার্ধ 4, মানে পি বিন্দুটা অলওয়েজ কিউ থেকে 4 একক দূরত্বে আসবে, 4 একক দূরত্বে থাকবে। বলো ভাবা যায় কিনা? আমি কি বললাম যে আমার পি বিন্দু আর কিউ বিন্দু এদের মধ্যবর্তী দূরত্ব 4 হতে হবে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এই যে এই দুটার দূরত্ব আমার 4 ধরা আছে, সবই তো ঠিক আছে। বাট আমাদের বিন্দুটা ফিক্স না, বিন্দুটা হচ্ছে চলমান বিন্দু, চলমান, সে মুভ করতে পারে, বাট র্যান্ডমলি মুভ করে না, শর্ত সাপেক্ষে মুভ করে। সেই শর্তটা কি? শর্তটা হচ্ছে ওর থেকে কিউ বিন্দুর দূরত্ব সর্বদা 4 হতে হবে। তাহলে ও একমাত্র এভাবেই মুভ করতে পারে, কারণ এভাবে মুভ করলে কি হয়, একটা বৃত্ত তৈরি হয়, সেই বৃত্তের ব্যাসার্ধ 4, এবং আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে পরিধির দূরত্ব সর্বদা ব্যাসার্ধের সমান। তার মানে এই শর্তটা কিন্তু ফিল আপ করবে যে অলওয়েজ ও 4 একক দূরত্বে আছে। অর্থাৎ আমি যদি সুন্দর করে একটু বৃত্তটা ড্র করার চেষ্টা করি, অত অ্যাকুরেট তো হবে না ভাই, একটু চেষ্টা করি। দাঁড়াও, কোন কালার দিয়ে করা যায়? আমরা রেড দিয়েই করতে পারি না? তাহলে আমাদের সেন্টারটা অলমোস্ট এখানে আসবে, আর একটু বড় হইতে হবে তাহলে বৃত্তটা, এই সেন্টারটা এখানে দিতে হবে। আমি দাঁড়াও সেন্টারটা আগে বানাই। এই যে দেখো মোটামুটি ভাবে বানায় ফেলছি, মোটামুটি ভাবে বানায় ফেলছি। একটু মিলায় দেখো, একটু ইমাজিন করার চেষ্টা করো। এটা ধরো আমাদের সেই সেন্টারটা, এই যে এটা আমি হাইলাইটার দিয়ে দিছি, এটা হচ্ছে আমাদের সেন্টারটা। এই এবারও কি হাইলাইটার দিছি? না, এবার মনে হাইলাইটার দিইনি। আর এই হচ্ছে পি বিন্দু। সেই পি বিন্দুটা এমনভাবে চলতেছে যেন সে একটা বৃত্তের উপরে আছে, এবং এই যে বৃত্তটা না, সেটারই একটা ইকুয়েশন হচ্ছে এইটা। বৃত্তটার ইকুয়েশন হচ্ছে এটা, এখানে আমি লিখে দিই সাইডে। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। তুমি বলতে পারো ভাইয়া আমি তো বৃত্তের সমীকরণ কোনটা এটা তো চিনি না। এটা তুমি চিনবা ফার্স্ট পেপারের 4র্থ অধ্যায়, যেটা হচ্ছে বৃত্ত, সেখানে এটা নিয়ে প্রচুর পড়াশোনা, পুরো অধ্যায় পড়াশোনাই হচ্ছে অলমোস্ট এই বৃত্তের সমীকরণ নিয়ে, সেখানেই শিখবা। এখন জাস্ট তোমার টার্গেট
এই ক্যালকুলেশন করে এটা বের করা। এবং দেখো ক্যালকুলেশন কিন্তু না বোঝার কিছু নাই, আমি জানি এটা একটা কিউ বিন্দু, এটা অজানা বিন্দু পি, দুইটার দূরত্ব 4, আমি তো এটা ইজিলি বের করতে পারি। পরে লাস্টে যেটা আসবে এটাই আমাদের উত্তর, কারণ এখানে আমার সলভ করতে হবে না কিছু, ইকুয়েশনটা বের করতে হবে, এই ইকুয়েশনটাই এই বৃত্তকে বোঝায়। তুমি দেখতে চাও, আমি দেখো তোমাদের একটা ওয়েবসাইটের কথা বলে দিই, তোমরা হচ্ছে desmos.com দিয়ে সার্চ করবা, তাহলে এই ওয়েবসাইটে দেখবা চলে আসছো। এখান থেকে আমরা দেখো মাত্র যে ইকুয়েশনটা আমাদের আসছে আমি সেটাকে নিচ্ছি, এই হলো আমার 2, -1 বিন্দু। একটু খেয়াল করে দেখো, আমি যদি একটু জুম করি, এটাকে উপরে উঠাই দেই, এই দেখো এটা কিসের ইকুয়েশন, দেখো আমি সিলেক্ট করে রাখছি x - 2 হোল স্কয়ার প্লাস y + 1 হোল স্কয়ার, এটা সমান 4 স্কয়ার মানে 16 অ্যাকচুয়ালি। আর এই দেখো আমাদের কেন্দ্রটা বা কিউ বিন্দুটা 2, -1, এই যে দেখো একটা বৃত্তের ইকুয়েশন আসছে, এটাই হলো সেই কিউ বিন্দুটা। আমি যদি এখানে একটু মার্ক করে তোমাদেরকে দেখাই, ধরো রেড কালার দেই, এটাই হচ্ছে দেখো আমাদের সেই কিউ বিন্দুটা, এটাকে উঠাই দিই, এটা হচ্ছে আমাদের কিউ বিন্দুটা। এখান থেকে পি বিন্দু এমনভাবে মুভ করতেছে, এই যে পি অফ এক্স কমা ওয়াই, তার এক্স ওয়াই ফিক্সড না, বিভিন্ন রকম হয়, বাট সেটা কিন্তু সে একটা শর্তের আন্ডারে মুভ করতে পারে। শর্তটা কি? ও অলওয়েজ এই কিউ থেকে 4 একক দূরত্বে থাকবে, 4 একক দূরত্ব থেকে দূরে যেতে পারবেই না। তাহলে যে গ্রাফটা চলে আসলো সেটাই হলো আমাদের একটা বৃত্ত, এবং এটাকেই বলি আমরা একটা সঞ্চার পথের সমীকরণ। কথাটা বুঝলাম? এই জন্য আমি শুরুই করছি একটা ম্যাথ প্রবলেম দিয়ে, কঠিন কিছু না। সরল রেখা অধ্যায়ে আমরা জাস্ট এই ক্যালকুলেশন করাটা শিখবো। এটা কিসের সমীকরণ সেটা এখন বোঝা লাগবে না, আমি হয়তো বলে দিচ্ছি, বুঝবা হচ্ছে এটা যে অধ্যায় সেই অধ্যায়ে গিয়ে। কথাটা বুঝতে পারলাম? তাহলে এখন চলো আমাদের প্রিভিয়াস স্লাইডে চলে আসি। খুবই ভালো মতো এখন আই গেস বুঝতে পারছো যে সঞ্চার পথ বা লোকাস, এখানে সাইডে অ্যাড করে দিই ইংলিশ ভার্সন যারা, সঞ্চার পথ বা লোকাস এটা দ্বারা কি বোঝায়? চলমান বিন্দুর চলার পথ, বাট খুবই খুবই ইম্পর্টেন্ট, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে তাকে চলতে হবে। কথাটা বুঝছো? কথাটা বুঝছো? তাহলে আমি যদি সামারি করি, এই ধরো আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা, এই ধরো আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা, স্থানাঙ্ক ব্যবস্থাতে যে কোনো একটা বিন্দু ধরো আমাদের আছে, বিন্দুটা আমি ধরলাম পি, এই পি বিন্দু নিজের ইচ্ছা মতো ধরো চলতেছে, এই দেখো কিছুই কিন্তু হইল না, এটাকে আমি সঞ্চারপথ বলবো না, যদিও কোনো না কোনো স্ট্রাকচার হইছে, বাট এটা র্যান্ডম। বাট ও যদি কোনো স্ট্রাকচার ফলো করে, ধরো হোয়াট ইফ ও এভাবেই মুভ করে যেন একটা লাইনের উপরে আছে, তখন কি চলে আসবে? একটা সরল রেখা। সে একটা বিন্দু জাস্ট কিভাবে মুভ করতেছে, চলতেছে, সেটাকেই বলি আমরা একটা সঞ্চার পথ, যেটার খুবই গুরুত্বপূর্ণ বা সুন্দর একটা উদাহরণ আমরা মাত্র দেখলাম। ধরো আমাদের মাত্র কেমন আসছিল জানি, গ্রাফটা একটু দেখে আসি। এই যে 2, -1 হলো সেন্টারটা, তাহলে 2 হচ্ছে মোটামুটি এদিকে, -1টা একটু নিচের দিকে, ধরো বৃত্তটা মোটামুটি এরকম আসতে পারে, এটা ধরলাম, আমরা অ্যাজিউম করলাম, এত অ্যাকুরেট আঁকানোর চেষ্টা করতেছি না। এটা ধরো আমাদের সেই 2, -1, এখান থেকে পি বিন্দুটা দেখো মুভ করতেছে, অলওয়েজ মুভ করতেছে, দেখো কিন্তু ফিক্সড না, ও এটার উপর চলতে পারে, এই যে চলতেছে, চলতেছে, আজীবন চলতেছে, বাট একটা শর্ত মেইনটেইন করে চলতেছে। সেই শর্তটা কি? ওর অলওয়েজ কিউ বিন্দু থেকে যে দূরত্ব সেটা হচ্ছে 4 একক। আশা করি সবাই বুঝতে পারছে। তাহলে পুরো অধ্যায় জুড়ে আমাদের জাস্ট কাজ হবে এই যে দূরত্বের ফর্মুলা অ্যাপ্লাই করা, মাঝে মাঝে ত্রিভুজ রিলেটেড কিছু আসবে, ক্ষেত্রফলের কিছু আসবে, এগুলো ব্যবহার করে জাস্ট লাস্টে ইকুয়েশনটা নিয়ে আসা, এই যে এই পার্টটা, জাস্ট ক্যালকুলেশনটা আমাদের এই অধ্যায়ের টার্গেট। আমরা এখানে শিখতেছি ক্যালকুলেশনটা, এই বেসিক্সটা, বা এটা যে বৃত্তই, এটা কিভাবে বুঝবো? এটা যখন বৃত্ত অধ্যায় পড়বো তখন বুঝে ফেলবো। ঠিক আছে, অনেকটা সময় দিলাম, নাহলে অনেকে ঘাবড়ে যায়, সহজ জিনিস বাট ঘাবড়ে যায়। আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম অনেক কনফিউজড হয়ে গেছিলাম যে আমি তো জানি না এটা বৃত্ত, কোত্থেকে বুঝবো এটা বৃত্ত। আবার অনেকে আছো জানো, তাদের জন্য বেটার। বুঝছো? আশা করি বুঝতে পারার কথা। চলো আস্তে আস্তে আমরা সামনের দিকে অগ্রসর হই। তাহলে একবার সামারি করে দিই, আমাদের কোনো একটা চলমান বিন্দু ইচ্ছা মতো মুভ করতে পারে, বাট সে যদি নির্দিষ্ট শর্ত সাপেক্ষে মুভ করে, তাহলে দেখা যায় তার মুভমেন্ট একটা সুন্দর গ্রাফ নিয়ে আসছে, এইটাকেই বলা হয় একটা সঞ্চার পথ। সেই গ্রাফের কিন্তু একটা ইকুয়েশন আছে, এই গ্রাফের একটা ইকুয়েশন আছে, এই যে বৃত্তটা, সেটার একটা নির্দিষ্ট সমীকরণ আছে, নির্দিষ্ট সমীকরণ আছে, সেটাকেই আমরা বলি হচ্ছে, সেই সমীকরণটাকে আমরা বলি আমাদের সঞ্চার পথের সমীকরণ। এই অধ্যায় টার্গেটই হচ্ছে এই সমীকরণটা নির্ণয় করা। বোঝা গেল? ঠিক আছে, দেখবা ম্যাথগুলো একদম সিম্পল, কঠিন কিছুই নাই। চলো দেখো আমরা পরের আরেকটাই দেখতেছি, এখানে কি বলা। তাইলে একটা কাজ করা যায়, আমরা একটা মানে প্রসেস ফলো করতে পারি যে অলওয়েজ সলভ করতে হলে চলমান বিন্দুটা তো আমি জানি না, সো প্রথম কাজটা হবে এরকম একটা বিন্দু ধরে নেওয়া, আমি জানি না, সেই বিন্দুটা হবে পি অফ এক্স কমা ওয়াই। পি দিতে হবে এমন নেসেসারি না, তোমার ইচ্ছা, বাট বিন্দুটা আমি এক্স কমা ওয়াই ধরে নিব, দেন যে শর্ত দেওয়া সেটা অ্যাপ্লাই করব, কাজ শেষ। দেখছো দূরত্ব বলছে, দূরত্বের ফর্মুলা করছি, কাজ শেষ, আর কিছুই কিন্তু নেই। অলরাইট, আসো দেখো এখানে কি বলা আছে। এখানে আমাদের বলে দিয়েছে হচ্ছে 1, 2 আমাদের একটা বিন্দু,
হ্যাঁ, এরপর 3,4 একটা বিন্দু। বলছে এই দুই বিন্দুদ্বয় হতে সমদূরবর্তী মানে দূরত্ব সমান এমন বিন্দুর সেট। এখন আবার ভাবতে পারো ভাইয়া এতক্ষণ বললেন চলমান বিন্দু, এখন আবার বলতেছেন বিন্দুর সেট, দুইটা আসলে একই কথা বোঝায় না। আমি যদি বলতাম যে পি বিন্দুটা মুভ করতেছে, সেটা যে কথা, আমি যদি এভাবে বলি না, এখানে অন্য আরেকটা বিন্দু, এখানে আরেকটা বিন্দু, এখানে আরেকটা বিন্দু, মানে পুরো পথে অসংখ্য বিন্দু আছে, সেই বিন্দুর সেট নিয়েও তো দেখো এই সঞ্চার পথটার ইকুয়েশন নিয়ে আসতেছে। সো দুইভাবে বলা যায়, একটা হলো অনেকগুলা বিন্দুর সেট একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে, আরেকটা হলো একটা চলমান বিন্দুর যে সঞ্চার পথ বা সমীকরণ নির্দিষ্ট শর্ত সাপেক্ষে। যাই বলো শর্ত সাপেক্ষে হতে হবে, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে হতে হবে। দেখো যতগুলো লাইন টানছি সবগুলাই কিন্তু 4 একক। তাহলে আরেকটা কি বলা যায় যে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে, নির্দিষ্ট শর্ত সম্পন্ন, নির্দিষ্ট শর্ত সম্পন্ন বিন্দুসমূহের সেট, বিন্দুসমূহের সেট। সেট মানে কিন্তু কিছুই না, সমাহার, যে সবাইকে একসাথে নিয়ে রাখছে। এই সকল বিন্দু যোগ করেই কিন্তু আমি আলটিমেট সঞ্চার পথটা পাইছি, বুঝছো? সো দুইভাবেই কিন্তু বিষয়টাকে রিপ্রেজেন্ট করা যায়। তাহলে এখানে আমাদের ওইটাই বলছে, সেটার জন্য আমাদের সঞ্চার পথের যে ইকুয়েশন সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা সেই আগের মতো প্রথম স্টেপ হবে ধরে নিব, ধরি সেটের একটা বিন্দু বা বিন্দুটির স্থানাঙ্ক, ওরা যে সেটটা বের করতে বলছে সেই সেটের একটা বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি। বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে আমাদের পি অফ এক্স কমা ওয়াই। দেন আমাদের কি বলছে, এই দুইজন থেকেই ও সমদূরবর্তী। ধরো আমি ধরতেছি এটাকে এ, এটাকে বি। তাহলে বলো তো আমি প্রশ্ন মতে কি লিখতে পারি? আমি প্রশ্ন মতে বলতে পারি ভাই কিছুই না, আমার এ থেকে পি এর যা দূরত্ব, এপি যা হবে বিপিও এক্স্যাক্টলি তাই। তাহলে আসো ভ্যালু বসায় দিই, কি হবে? এপি ক্যালকুলেট করো, আসবে x-1 হোল স্কোয়ার প্লাস y-2 হোল স্কোয়ার, পুরোটা রুট ওভার কিন্তু আছে, ইকুয়ালস টু বিপি ক্যালকুলেট করো, রুট ওভার কি হবে x-3 হোল স্কোয়ার প্লাস y-4 হোল স্কোয়ার। দ্যাটস ইট। এবার চলো একটু ক্যালকুলেশন করি, স্কোয়ার করে দাও, তাহলে রুটগুলো চলে যাবে। এখানে কি থাকবে? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস হচ্ছে 1, তারপর কি হবে ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস হচ্ছে 4, অপরপক্ষে কি থাকে দেখো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস হচ্ছে 9, তারপরে থাকতেছে হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার মাইনাস 8y, তারপর হচ্ছে 16। এই যে ক্যালকুলেশন করতেছি জাস্ট, এগুলো কিন্তু কঠিন কিছুই না। এন্ড দেখো উভয় পক্ষ থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সব চটকে যায়, শুধু থাকে কি আমার নেগেটিভ 2x আছে, ওই পাশের 6x আসলে কিন্তু প্লাস 4x হয়ে যাবে, রাইট? এরপর দেখো মাইনাস 4y আছে, ওই পাশের 8y আসলে প্লাস 4y হয়ে যাবে। এবার ধ্রুবক পদগুলা দেখো 1 আর 4 এ 5, ওই পাশে আছে কত দেখো 16 আর 9 25, 5 যদি 25 থেকে চলে যায় ওই পাশে জাস্ট 20 থাকবে। এরপর তুমি ফাইনালি আবার 4 দিয়েও ভাগ করে দিতে পারো, 4 দিয়ে ভাগ করলে x প্লাস ওয়াই এত ইকুয়ালস টু 5 এরকম চলে আসবে। দেখো এটাই কিন্তু আমাদের উত্তর, ম্যাথ করতে বলে জাস্ট এতটুকুই, এটাই হবে আমাদের, লাস্টে বলে দিবা ইহাই নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ। আমরা তো একটু বুঝতে চাই ভাইয়া, আমরা একটু বুঝতে চাই যে এটা অ্যাকচুয়ালি কিভাবে আসলো, বা এটা তো আসছে বুঝছি, এটার মিনিংটা কি একটু বুঝতে চাই। তুমি আমাকে বলো অ্যাটলিস্ট এতটুকু ধারণা তোমাদের থাকার কথা, এটা একটা সরল রেখার সমীকরণ নির্দেশ করে, এটা একটা সরল রেখার সমীকরণ নির্দেশ করে। আগেরটা যেমন একটা বৃত্ত ছিল, এটা কিন্তু একটা সরল রেখার সমীকরণ নির্দেশ করে, এক্স আর ওয়াই এর লিনিয়ার ইকুয়েশন, কারণ কি দেখো ঘাতগুলো হচ্ছে এক, এক্স আর ওয়াই এর ঘাত কিন্তু এক। তাহলে এটাকে চলো একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, এটাকে আমরা একটু ভিজুয়ালাইজ করি। এখানে এরকম বুঝাইছে, ধরো আমাদের দুটি বিন্দু আছে, একটি বিন্দু হচ্ছে এরকম বলি কত 1,2, একটু আমি নিচে নামায় লিখতেছি, একটা বিন্দু হচ্ছে আমাদের 1,2, এটাকে আমরা এ বলছি, ওকে। আরেকটা বিন্দু হচ্ছে বি, সেটা হচ্ছে 3,4, আমার চোখে জানি কি গেছে বুঝছো হঠাৎ করে, ওকে। আমরা এখন এটাকে একটু অ্যাড করে দিই, এই এদের সংযোজক রেখা আমি দিলাম। এখন তৃতীয় এমন কোন বিন্দু আছে পি অফ এক্স কমা ওয়াই যেখান থেকে দুইজনের দূরত্বই সমান, কমন সেন্স কি বলে সেটা মাঝখানে কোথাও হবে। তো আমার সবার আগে মাথায় আসবে ভাই এদের সংযোজক রেখার উপর মাঝখানে কোথাও না কোথাও হওয়ার কথা, যে এখানে হওয়ার কথা। ইভেন যে একটু বুদ্ধিমান সে বলবে ভাই শুধু মাঝখানেও না, আপনি এর লম্ব দ্বিখণ্ডকটা আঁকেন, আপনি এর লম্ব দ্বিখণ্ডকটা আঁকেন, মানে ওকে সমান দুই ভাগে ভাগ করছে এবং ওর উপর লম্ব, এর উপরে যতগুলা বিন্দু আছে সবাই সমান দূরত্বে। এটা কিন্তু কমন সেন্স, অসীম পর্যন্ত যাইতে পারে, নিচেও অসীম পর্যন্ত যাইতে পারে। দেখো যতগুলা বিন্দু আছে সবাই কিন্তু এ আর বি থেকে সমান দূরত্ব। কিভাবে একটু জাস্ট ইমাজিন করে দেখো, আমি এখানে এ লাইন দিয়ে অ্যাড করি, ধরো এই বিন্দুর সাথে ও যা আসবে
এই বিন্দুর সাথে ও এক্স্যাক্টলি তাই আসবে। কেন আমাকে বোঝাও কেন? আমি বললাম এটা হলো মধ্যবিন্দু, আমি কি বলছি এটা হলো মধ্যবিন্দু বা মিডল পয়েন্ট, মধ্যবিন্দু। তার মানে এইটার এটার বাহুর দৈর্ঘ্য সমান, মাঝখানে লম্বটা তো কমন সাধারণ, তাহলে দুইজনের অতিভুজ কি সেম সেম আসবে। তার মানে তুমি এইটা নাও কিংবা তারপরের একটা বিন্দু নাও, যেটাই নাও না কেন সবাই কিন্তু সমান দূরত্বই বজায় রাখবে। ইভেন উপরের দিকে যাও, ধরো উপরের দিকে এটা নিলাম, তাও সমান আসবে। তাহলে কি দেখলা যে এমন শর্ত পূরণকারী বিন্দু পি শুধু একটা না অসংখ্য পি আছে, তাহলে সেই সবাইকে যোগ করে যে গ্রাফটা আমি পাবো সেটাই একটা সঞ্চার পথের ইকুয়েশন। সেই গ্রাফটা আসলে কিছুই না, বরং এই দুইটা বিন্দুর সংযোজক রেখা লম্ব সমদ্বিখণ্ডক। আর একটা লম্ব সমদ্বিখণ্ডক কি? একটা সরল রেখা। লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে একটা সরল রেখা। বলে ইমাজিন করা যায় কিনা? চলো এটাও আমরা একটু ডেসমসে যেয়ে দেখে আসি, এখন হচ্ছে আমি এইটা আর এটা অফ করে দেই। এখান থেকে আমাদের বের করতে হবে কোনটা যেন ছিল আমাদের, ভুলে গেলাম তো। মনে হয় ওইটাও ডেসমসে উঠাইনি নাকি? হ্যাঁ উঠাইনি, দাঁড়াও এখনই উঠায় ফেলি তোমাদের সাথে। আমাদের বিন্দুটা কি কি ছিল দেখো, বিন্দু ছিল 1 2 3 4, তাই না? আমাদের ছিল হচ্ছে 1 2 3 4। আমি কি পরের কিছু উঠাইছি? না, এটা উঠাই নেই। আচ্ছা এটা একটু উঠায় তোমাদের দেখাই দিই। 1 2 আর হচ্ছে 3 4। দেখো আমি নিতেছি হচ্ছে আমাদের ইয়ে লাগবে, কিবোর্ড লাগবে, ব্র্যাকেট দিচ্ছি যে তোমরা ওইভাবে উঠায় নিতে পারো। 1 কমা হচ্ছে 2, একটা বিন্দু দিলাম 1 কমা 2, আরেকটা বিন্দুও দিয়ে দিই, সেটা হচ্ছে 3 4। 3 4 এটা দিতে হবে আগে একটু, 3 কমা হচ্ছে আমি দিয়ে দিব 4। এই মোটামুটি আমি দুটি বিন্দু দিয়ে দিছি, ওই যে আমাদের 3 4 ওখানে বসে পড়ছে। আমরা এখন ইকুয়েশনটাও দিই, আমাদের যেন কি আসছিল, x + y = 20, তাই না? x + y সরলরেখা যেটা আসছিল সমান হচ্ছে 20 আসছিল কি 5 আসছিল আমার যতদূর মনে পড়ে। হ্যাঁ 5 আসছিল, ভাই দাঁড়াও চেক করে নি, মনে থাকে না। দেখো তো, হ্যাঁ x + y সমান আমাদের 5 আসছিল। তাহলে দেখো আমরা গ্রাফগুলো তুলে ফেলছি, এখন আমরা দেখতে চলে যাব। আমি জাস্ট এই জায়গায় একটু নামায় নিচ্ছি, ওকে এটাকে উঠাই দিই, আমরা একটু জুম করে দেখি। খেয়াল করে দেখো এই যে দুইটা বিন্দু, এমন একটা সঞ্চার পথ আসছে যেটা ঠিক দুইজনের সংযোজক রেখাকে সমান দুই ভাগে ভাগ করছে। আমি যদি একটু মার্ক করি, মার্ক করে দেখাই দিই তোমাদেরকে, রেড পেনটা দিয়ে বেটার বোঝা যাবে। এটাকে উঠাই দিই, এই দেখো আমি দুটাকে যদি কানেক্ট করতাম ঠিক ওদের মধ্যবিন্দুতে, মানে এটা আর এটা সমান। এখন এই সরল রেখার উপর তুমি যে কোনো বিন্দু নাও না কেন, সেখান থেকে এ যে দূরত্বে বিও একই দূরত্বে, এ যে দূরত্বে বি একই দূরত্বে। দেখছো? তাহলে যে সঞ্চার পথটা আসছে, যে বিন্দু সমূহের সেট আসছে কিংবা চলমান বিন্দু আসছে, ধরো তুমি ভাবতে পারো ভাইয়া বিন্দু সমূহের সেট বুঝলাম, এখানে অসংখ্য বিন্দু আছে, এখানে এটার উপর এই লাইনের উপরে অসংখ্য বিন্দু আছে যারা আমার এ আর বি থেকে সমান দূরত্বে। তাহলে এই সকল বিন্দু সমূহের যে সেট সেটাই সঞ্চার পথের ইকুয়েশন বা সেটাই আমাদের সঞ্চার পথ, সেটার সমীকরণ আমি বের করছি। তাহলে কিভাবে চলমান বিন্দু হয়, ধরো আমি চিন্তা করলাম এই বিন্দুটা চলতেছে, এই বিন্দুটা মুভ করে করে উপরে উঠতেছে, এই বিন্দুটা উঠতেছে বা বিন্দুটা নিচে নামতেছে, এভাবেও তো ভাবা যায়, এভাবে ভাবা যায়। তাহলে চলমান বিন্দুটা একটা সরল রেখার উপরে মুভ করতেছে এবং আমাদের ওই গ্রাফটাই নির্ণয় করতে হয়। সঞ্চার পথ হচ্ছে ওই গ্রাফটা, যেটা হচ্ছে এই ক্ষেত্রে একটা সরল রেখা। বুঝলাম? সিম্পল ম্যাথ, বাট যত যত বোঝার চেষ্টা করবা তত জিনিসটা ক্লিয়ার হতে থাকবে। আশা করি সবাই ক্লিয়ার হতে পারছে, এগুলো আরো ক্লিয়ার হবে যখন ওই যে বললাম এই অধ্যায়গুলো পড়ে ফেলবা, বুঝছো? তখন হলো দেখবা ব্যাটে বলে সব মিলে যাচ্ছে। ওকে আমরা এখন আপাতত ম্যাথ করা বা ক্যালকুলেশন করা আই গেস শিখে গেছি। তাহলে দেখো এখানে কি বলা হয়েছে, এখানেও আমাদের দুইটা স্থির বিন্দু দিয়ে দিচ্ছে। দেখো এগুলা কিন্তু ফিক্সড পয়েন্ট বা স্থির বিন্দু, এরা চলমান না, এরা হচ্ছে ফিক্সড। ওকে এই দুইটাই স্থির আছে, ঠিক আছে। এমন একটি সেট এমনভাবে গঠন করা হলো যেন এ এবং বি বিন্দু থেকে দূরত্বের অনুপাতে বা দূরত্ব সমান না, দূরত্বের রেশিও দিয়ে দিছে 2:3। ডিফারেন্ট কি ভাই? আমি এবারও ধরে নিব যে বিন্দু সমূহের যে সেট সেটার একটা বিন্দুর স্থানাঙ্ক পি অফ এক্স কমা ওয়াই, এটা সবার আগে এই কাজটা করতে হয়। একটা বিন্দু আগে অবশ্যই এভাবে করে ধরে নিবা, তারপর বলবা প্রশ্ন মতে। এবার তো দেওয়াই আছে এবি, তাহলে আমি বলবো এপি ইস টু, অনুপাত নিচ্ছি এটাকে বিপি, এপি ইস টু বিপি। দেখো যথাক্রমে যেভাবে বলছে 2:3, এই তার মানে আমি কি লিখতে পারি দেখো, এপি ডিভাইডেড বাই বিপি সমান হচ্ছে 2/3। দেন ফাইনালি কি থাকে, 3 ইন্টু এপি সমান 2 ইন্টু বিপি। দেন এপি বিপি ক্যালকুলেট করা কোনো ব্যাপার বলো তো? জাস্ট কি হবে, 3 ইন্টু রুট ওভার, বলো এপি মানে কি, এটার সাথে এর দূরত্ব, অর্থাৎ x - 2 হোল স্কোয়ার প্লাস y - 3 হোল স্কোয়ার, সিম্পল। এত ইকুয়ালস 2 ইন্টু রুট ওভার বিপি কি হবে বলো, x + 1 মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে গেছে, এটার হোল স্কোয়ার প্লাস y - 4 হোল স্কোয়ার। আশা করি বুঝছো যতটুকু লিখছি। এবার জাস্ট ক্যালকুলেশন করতে হবে। দেখো ম্যাথ করা কত সোজা, ম্যাথের ক্ষেত্রে ভাবতেই হয় না, জাস্ট আমার যে জানা শর্ত আছে সেটা ব্যবহার করে
আমি জাস্ট সলভ করতেছি। ওকে, এবার বোথ সাইডে স্কোয়ার করে দেবো, কারণ রুট রাখবো না, তাহলে এটা কিন্তু 9 হয়ে যাবে। কেয়ারফুল, 9টা x-2 হোল স্কোয়ার প্লাস 9টাই y-3 হোল স্কোয়ার, খুবই কেয়ারফুল থাকতে হবে, ভুল হয়ে যাবে। সমান ওই পক্ষে দেখো 2কে স্কোয়ার করলে 4, 4টা x+1 হোল স্কোয়ার প্লাস 4টা y-4 হোল স্কোয়ার। এই ক্যালকুলেশনে ভুল করা যাবে না, এত সহজ ম্যাথ, ক্যালকুলেশন ভুল করলে পুরোটা মেস আপ হয়ে যাবে। ওকে, এবার চলো ক্যালকুলেশন করি। এখানে যা আসবে 9 দিয়ে গুণ করো, মানে 9x² মাইনাস হওয়ার কথা 4x, বাট 4 নং হবে 36x, প্লাস হবে 4, বাট 4 নং এগেইন 36 গেল, প্লাস এখানে আসো 9y², দেন মাঝখানে হওয়ার কথা 3 দুগুণে নেগেটিভ 6y, বাট 6 নং 54y চলে আসবে, দেন 3 তিরিকে 9, 9 নং কত 81, একটু ক্যালকুলেশনটা বড়, বুঝছো। এই পাশেও চলো ধাপে ধাপে করি, 4x² আসবে, মাঝখানে 2x আসার কথা, 4 দুগুণে 8x হবে, দেন 4 একে 4 হবে। পরেরটাও করি, 4y² হবে, মাঝখানে নেগেটিভ 8y আসার কথা, 4 8 32y আসবে, 4 4 16, দেখো এটা 16 ইন্টু 4 মানে আবার 64 আসবে। এবার সব আবার মার্চ করো, দেখো 9টা থেকে 4টা চলে গেলে থাকবে হচ্ছে 5টা x², তারপরে y কোথায়, আগে x y গুলো সেরে ফেলবা, 4 ওই পাশে চলে গেলে হয়ে যাবে 5টা y², তাহলে 5টা x², 5টা y², এরা আছে, দাঁড়াও আমি একটু মিলাচ্ছি, 9টা, হ্যাঁ 4টা বিয়োগ গেছে, 4টা বিয়োগ গেছে, এটাও 5। এরপরে দেখো x আছে 8টা, 8টা যদি বিয়োগ যায় হয়ে যাবে -44টা x, এই। তারপরে এখানে আছে -32, এটা ওই পাশে গেলে দেখো 32 আর 54 মধ্যে 18-র পার্থক্য না, 18 কেন বলতেছে, 18 না আরো বেশি, 32 আর 54-র মধ্যে 22-এর পার্থক্য, তারা করে দেখি, হ্যাঁ 32 আর 54-এর মধ্যে 22-এর পার্থক্য, এটা প্লাস হয়ে গেলে নেগেটিভ 22y থেকে যাবে, বুঝো না, 54 থেকে 32 বিয়োগ গেছে, এভাবে চিন্তা করো, বাট এটা নেগেটিভ আছে। ওকে, এবার ধ্রুবকগুলো নাও, ধ্রুবকগুলো আমি একবারে ক্যালকুলেটরে করে দিই, টাইম লাগবে না হলে। 36 যোগ হচ্ছে 81, ওই পাশে চলে যাবে -4, ওই পাশে চলে যাবে -64, তাহলে -49 = 0 আসছে, বুঝছো। এরপর তুমি চাইলে 5 দিয়ে ভাগ করতে পারো, নাও করতে পারো, বাকিটা তোমার ইচ্ছা। মজার বিষয় হচ্ছে এটাও না একটা বৃত্তেরই সমীকরণ, এরকম রেশিও মেনটেন করলেও এটা একটা বৃত্তের সমীকরণ চলে আসে। আপাতত দরকার নাই বোঝাটা, বুঝছো, তুমি চাইলে 5 দিয়ে ভাগ করে লিখতে পারো, আপাতত এটা বোঝাটা নেসেসারি না। ক্লিয়ার? আশা করি বুঝছো। এই ক্যালকুলেশনটা কিভাবে করতে হবে এতটুকু জাস্ট বুঝতে পারলেই হলো, মিনিং কিন্তু বুঝাই দিছি শুরু থেকে। ওকে, এবার চলো আরো কিছু বিষয় দেখে ফেলি। কি বলা, একটি সেটের বিন্দু সমূহ, তাহলে সেই সেটের বিন্দু সমূহের স্থানাঙ্ক ধরে ফেলো আগে, যে তাদের সবার স্থানাঙ্ক p(x, y), এটা সবার আগে কাজ করতে হবে। x অক্ষ থেকে দূরত্ব y অক্ষ হতে দূরত্বের 4 গুণ। আগে আমাকে বলো x অক্ষ হতে দূরত্বটা কত, দেখি কার কার মনে আছে, কমেন্টে লিখো। এই বিন্দুটার x অক্ষ হতে দূরত্ব কত মনে আছে? মডুলাস অফ কোটি, মডুলাস অফ কোটি, কোন বিন্দুর x অক্ষ হতে দূরত্ব মডুলাস অফ তার y বা কোটির মান, তাহলে মডুলাস অফ কোটি মানে কি, মডুলাস অফ y, এতটুকুর ভ্যালু হচ্ছে মডুলাস অফ y। আর y অক্ষ হতে যদি দূরত্ব জাস্ট উল্টা, মডুলাস অফ ভুজ মানে x। এবার যাও প্রশ্ন মতে, তোমরা একটু লিখে নিও, হ্যাঁ এই দুটা কথা লিখে নিবা, যে p(x, y) এর x অক্ষ হতে দূরত্ব সমান মডুলাস y, p(x, y) এর y অক্ষ হতে দূরত্ব সমান মডুলাস x। এরপরে এই কাজ করতে আসবে। ওকে, প্রশ্ন মতে এই দূরত্ব অর্থাৎ মডুলাস y, সেটা কি, সেটা হচ্ছে y অক্ষ হতে দূরত্বের 4 গুণ, মানে 4 ইন্টু মডুলাস এক্স। দেখো আর কিছু করার নেই, এরপরে কি হয়, মডুলাস উঠে যায়, মডুলাস উঠে গেলে জাস্ট প্লাস মাইনাস হয়, অর্থাৎ y = +-4x, y = +-4x, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান। কথা বোঝা গেল কিনা বলো, কথা বোঝা গেল কিনা? এটা কিন্তু আসলে দুইটা সরলরেখার সমীকরণ নির্দেশ করে, একটা হচ্ছে y = 4x, একটা হচ্ছে y - 4x। এটা কি বুঝতে পারো নাই? তোমরা যারা টুকটাক পড়াশোনা করছো 9-10-এ, তারা জানার কথা এই দুইটা গ্রাফ দেখতে কিরকম, একটু হালকা করে দেখাই দিই। এই দুইটা গ্রাফ দেখতে কিরকম, দেখো একটা গ্রাফ দেখতে হচ্ছে এরকম, y = +4x যেটা, সেটা অলমোস্ট এই যে এরকম, আর -4x যেটা, সেটা হচ্ছে এই যে এরকম। দুইটা গ্রাফ হচ্ছে এই টাইপের, এই। তাহলে এটা আমি কি বললাম, y = +4x, এটা হলো y = -4x। এগুলো কিন্তু সলভ করতে হবে না, সলভ হয় শুধু এই যে এই পার্ট, এটা আমি বোঝাচ্ছি। ওকে, এই ক্ষেত্রে কি হইছে, চলমান বিন্দুগুলো এমন ভাবে চলে যাতে করে x অক্ষ হতে যে দূরত্বটা, এই যে x অক্ষ হতে যে দূরত্বটা, সেটা হলো y অক্ষ হতে দূরত্বের 4 গুণ, y অক্ষ হতে দূরত্বের 4 গুণ, আর এরা মেইনটেইন করে চলতেছে। দেখো দেখে কিন্তু বোঝা যায়, একটু ছোট একটু বড়, আমি তো অ্যাকুরেটলি আঁকি নাই, আঁকলে দেখবা একটু এরকম হইলে এই পাশে অনেক ছোট, এই পাশে প্রায় ওইটা 4 গুণ।
এই আর কি, মানে এটা দুই দিকেই পসিবল, এই পাশেও বিন্দু হইতে পারে, মানে 4টা চতুর্ভাগেই এটা পসিবল। এই জন্য দেখো এরকম গ্রাফ আসছে। কথা বোঝা গেল? আশা করি বুঝতে পারছি। আর মডুলাস উঠাই দিলে কেন এটা হয়, এটা কিন্তু পারতে হবে, এই বেসিকটা জানতে হবে। না জানলে বলো, আমি আলাদা একটা ভিডিও আপলোড করবো এটার উপরে, আলাদা করে একটা শর্ট ভিডিও দিয়ে দিব মডুলাস উঠাইলে কেন প্লাস মাইনাস আসে। ওকে, দেখো 2,0 এত বিন্দু থেকে একটি সেটের বিন্দু সমূহ, মানে আবার সেই পি অফ এক্স কমা ওয়াই, এটার যে দূরত্ব মানে কি, এটা ধরো এ, ওটা পি, মানে এপি, এই পুরো কথাটার মিনিং হচ্ছে এপি এর কথা বলতেছে। ওকে, এত ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু 0 রেখা, মনে রাখো এক্স ইকুয়ালস টু 0 রেখা দ্বারা ওয়াই অক্ষকে বোঝায়। এটা সামনে আমরা ফর্মালি শিখব, আপাতত তাও মনে রাখো। এক্স ইকুয়ালস টু 0 মানে ওয়াই অক্ষ, আর ওয়াই ইকুয়ালস টু 0 মানে এক্স অক্ষ। কারণ কি ভাইয়া কিন্তু শিখাইছিলাম যে এক্স অক্ষের উপরে কোনো বিন্দুর কোটির মান 0, তাই এক্স অক্ষের উপরে দেখো ওয়াই হচ্ছে 0, আর উল্টো হতো ওয়াই অক্ষের উপরে, ওয়াই অক্ষের উপরে কোনো বিন্দুর ভুজ আর এক্স 0 হইতো, ভুজ বা এক্স 0 হইতো, বুঝছো? সো এটা দ্বারা বোঝাচ্ছে ওয়াই অক্ষ হতে তাদের দূরত্বের 3 গুণ। ভালো মতো আবার বুঝো, এ পি এই যে ডিস্টেন্সটা, সেটা হলো ওয়াই অক্ষ হতে ওর যে দূরত্ব তার 3 গুণ। তাহলে আবার সেই প্রশ্ন মতে দিয়ে লেখা শুরু করো। তোমরা আগে দুইটা আলাদা করে বের করবা। সবার আগে বের করবা হচ্ছে এ থেকে পি বিন্দুর দূরত্ব, সেটা কি, সেটা হলো এপি। পরে আলাদা করে বের করবা পি অফ এক্স কমা ওয়াই এর ওয়াই অক্ষ হতে দূরত্ব। পি অফ এক্স কমা ওয়াই এর ওয়াই অক্ষ হতে দূরত্ব কত, ওয়াই অক্ষ থেকে, মানে মডুলাস অফ এক্স, মডুলাস অফ এক্স উল্টা হয়, ওয়াই অক্ষ বললে এক্স চলে আসে। এই বিন্দুটার এই অক্ষ হতে দূরত্ব মডুলাস এক্স, আর কি বলছে, এটা হলো এপি এর এত রেখা থেকে দূরত্বের 3 গুণ, মানে এই দূরত্বের 3 গুণ, মানে কি জাস্ট 3x। আগে এপিটা তো বের করো, এপি কত হবে, রুট ওভার অফ ওই যে x মাইনাস 2 সেটার হোল স্কয়ার, প্লাস কি আছে দেখো y মাইনাস 0 মানে বেসিক্যালি y, এটার হোল স্কয়ার সমান 3 ইন্টু মডুলাস অফ x। এবার স্কয়ার করে দাও, তাহলে দাঁড়াবে x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস y স্কয়ার সমান 9x স্কয়ার। এই এবার চাইলে একটু সরল টরল করতে পারো, তোমার ইচ্ছা। এখানে আসবে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস হচ্ছে 4। অনেকে কনফিউজ হতে পারো, তুমি মডুলাস এক্সকে স্কোয়ার করলে শুধু এক্স স্কোয়ারই আসে, এটা অত আহামরি কিছুই না, বুঝছো? মডুলাস এক্সকে স্কোয়ার করলে শুধু এক্স স্কোয়ারই আসে, এক্ষেত্রে আহামরি ভাবার কিছু নেই, ঠিক আছে? এখানে আসো, আমি এটাকে ভাঙালাম, তারপর আছে ওয়াই স্কোয়ার সমান 9টা এক্স স্কোয়ার, অ্যান্ড সব এক পক্ষে নিয়ে আসলে দেখো এমন দাঁড়াবে 8টা এক্স স্কোয়ার, 8টা এক্স স্কোয়ার হয়ে গেছে এই পাশে, আর ওই পাশে গেলে হয়ে যাবে 4টা এক্স মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 0। বুঝছো? ক্যালকুলেশন একটু নিজেরা দেখে নিও, আমার জাস্ট দায়িত্ব এই ইকুয়েশনটা বের করে দাও। এই ইকুয়েশন বের করতে পারছি মানে দায়িত্ব শেষ, আপাতত আর কিচ্ছু লাগবে না। বুঝলাম? আশা করি ক্লিয়ার। আপাতত আমাদের এতটুকুই লার্ন করতে হবে। খেয়াল করে এখানে কি বলছে, একটি সেট এমনভাবে গঠন করা হয়েছে, সেই একই কথা, একটা সেট মানে পি অফ এক্স কমা ওয়াই এমনভাবে গঠন করা হয়েছে যেন ওয়াই অক্ষ রেখা হতে এর দূরত্ব, ওয়াই অক্ষ হতে দূরত্ব কি, মডুলাস এক্স, শিখে ফেলছি। এগুলো কিন্তু এমসিকিউতে আসে। কোনো বিন্দুর দূরত্ব মূল বিন্দু হতে দূরত্বের অর্ধেক, মূল বিন্দুতে দূরত্ব কত, মূল বিন্দু হচ্ছে 0 0। তাইলে আমাদের প্রশ্ন মতে দেখো, এগুলো ফাস্ট করে ফেলবো। প্রশ্ন মতে মূল বিন্দু হতে পি এর দূরত্ব ওপি, ওপি এটা সমান কি বলছে না, উল্টাটা বলছে আসলে। এই যে মডুলাস এক্স, সেটা হলো মূল বিন্দু হতে দূরত্বের অর্ধেক, মানে ওপি এর অর্ধেক করলে তুমি মডুলাস এক্স পাও, বাস শেষ। চলো করে ফেলি, মডুলাস অফ রুট অফ এক্স মাইনাস 0 হোল স্কোয়ার ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার, এটা সমান মডুলাস এক্স। দেন আবার হোল স্কোয়ার করে দাও, কি আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এটাকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার। তাহলে ফাইনালি কি আসলো, ফাইনালি আসলো হলো ওয়াই স্কোয়ার সমান 0, মানে বেসিক্যালি ওয়াই ইকুয়ালস টু 0। যে সঞ্চার পথ আসছে বলে একটু আগে শিখলাম না, ওয়াই ইকুয়ালস টু 0 মানে কি, ওয়াই ইকুয়ালস টু 0 মানে এক্স অক্ষ। আমাদের এক্স অক্ষ চলে আসছে ইকুয়েশনটা। এটা দেখো বোঝা যায়, এটা বোঝা যায় এমন একটা বিন্দু যেখান থেকে মূল বিন্দুর দূরত্ব অর্ধেক, মূল বিন্দুর দূরত্ব দ্বারা আরেকবার একটু দেখি, ওয়াই অক্ষ রেখা হতে এর যে কোনো বিন্দুর দূরত্ব মূল বিন্দু থেকে এর দূরত্বের অর্ধেক, এটা এক্স অক্ষই আসতেছে। হ্যাঁ, এটার ইকুয়েশনটা আমাদের এক্স অক্ষই আসতেছে। এই বিন্দুটা এমনভাবে চলে যে এক্স অক্ষতেই আছে। আমরা কি সব ঠিকঠাক লিখছি? এক্স অক্ষই কি আসবে? দাঁড়া আমি একটু ভাবি। ওয়াই অক্ষ রেখা হতে পি অফ এক্স ওয়াই এর দূরত্ব, হ্যাঁ সেটা মডুলাস অফ এক্স, সত্য। এর যে কোনো বিন্দুর দূরত্ব মূল বিন্দু হতে তার দূরত্বের অর্ধেক। ও এই যে বললাম না ভাই, এখানে কোনো একটা ক্যালকুলেশনে মিস্টেক করছি। খেয়াল করে দেখো, এই হাফটাকে ভাইয়া নেই, দেখছো এই হাফটাকে নেই, কারণ আমি তো মাথায় আবার লজিকটাও চিন্তা করতেছি। এটা তো সলভ করলাম, ম্যাথ করলাম,
লজিকটা দিয়ে ভেবে এটা মিলতেছে না, ওইভাবে ধরে ফেললাম যে আমার ক্যালকুলেশনে মিস্টেক হয়েছিল। খেয়াল করে দেখো আমার এখানে কিন্তু একটা হাফ ছিল, তাহলে এই যে সামনে হাফ আছে না ভাইয়া, তাহলে যখন স্কোয়ার করবা তখন কিন্তু এই কাটাকাটি যায় না, ভালো মতো খেয়াল করো। স্কোয়ার করলে কিন্তু ভিন্ন হয়, কেন? এটা হয়ে যাবে 1/4 আর ভিতরে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর ওই পাশেও আছে এক্স স্কোয়ার। এই এবার দেখো বিয়োগ যখন করবা, আগে তো এইটা আছে, এই এত প্লাস 1/4 ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার। এবার ভালো মতো করো, দেখো 1/4 যদি বিয়োগ যায় হয়ে যাবে 3/4 এক্স স্কোয়ার, দেন মাইনাস হবে 1/4 ওয়াই স্কোয়ার, এত ইকুয়ালস টু 0। এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত ইকুয়েশন। আশা করি বুঝতে পারছো। তুমি চাইলে দুইটা দুই পাশে নিয়ে পরে রুট আকারেও লিখতে পারো, ওইটাও সঠিক। মানে অনেকে এমন করবে, এটাকে ওই পাশে নিয়ে যাবে, পরে বোথ সাইডে রুট করে দিবে, তাহলে কি হবে বলো, √3/2 এক্স, আর ওই পাশে দেখো 1/4 কে রুট করলে জাস্ট হাফ ওয়াই, বাট খবরদার রুট করার পর প্লাস মাইনাস দিতে ভুলো না, তাহলে কি আসবে 2 2 কাটা, তাহলে √3x সমান প্লাস মাইনাস ওয়াই। এখানেও দেখো আমি এমন সমীকরণ পাইলাম যেটা সরল রেখা নির্দেশ করে, এবং এখানেও কিন্তু দুইটা সরল রেখা আসছে, বুঝছো? এখানেও দুইটা সরল রেখা চলে আসছে। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারার কথা, কারো কোনো কনফিউশন হওয়ার কথা না। ঠিক আছে, তাহলে জাস্ট যে শর্ত দিছে ওইটা ওয়াইজ তুমি প্রপারলি ক্যালকুলেশন করো, তাহলেই হবে। তোমার এটা বলতে হবে না এটা কোন গ্রাফ, তুমি জাস্ট এগুলো শিখছো, দূরত্ব বের করা শিখছো, সেটা অ্যাপ্লাই করে জাস্ট ক্যালকুলেশনটা করে দাও, করে লাস্টে ইকুয়েশনটা নিয়ে আসো, তাহলেই হবে, তাহলেই আপাতত হবে। ওকে, আমি পরেরটায় যাচ্ছি। দেখো কি বলছে, এক্স অক্ষ থেকে একটি সেটের যে কোনো বিন্দুর দূরত্ব মূল বিন্দু হতে দূরত্বের অর্ধেক, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমাদের হোমওয়ার্ক। এর উল্টাটাই কিন্তু আমরা করছি। দেখো আগের স্লাইডে কি ছিল, আগের স্লাইডে ছিল ওয়াই অক্ষ রেখা থেকে, এটা দিয়ে দিছে জাস্ট এক্স অক্ষ রেখা থেকে, আবার সেই মূল বিন্দুই তো, সেটা নিজেরা করে ফেলবে। ঠিক আছে, একই অঙ্ক, এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। ওকে, এবার আমাদের দুইটা বিন্দু দেওয়া, এই দুইটি বিন্দু থেকে একটি সেটের বিন্দু সময়ের দূরত্বের বর্গের অন্তর্ফল সর্বদা 2a। এবার কিন্তু ভিন্ন জিনিস দিছে, দেখো এবার আমাদের দুইটা বিন্দু দিছে, এটা হলো এ, এটা হলো বি, আর আমাদের যে সেট, সেই সেটের বিন্দু সমূহ মনে আছে শুরু থেকে আমরা কি করতেছি, ধরে নিচ্ছি সেটা পি অফ এক্স কমা ওয়াই। এখন বলছে এই যে দূরত্ব, মানে এ থেকে পি, বি থেকে পি, এই দুইটা যে দূরত্ব বা দৈর্ঘ্য যেটাই বলো, সেটার বর্গের অন্তর্ফল সর্বদা 2a। বুঝো, বর্গের অন্তর্ফল সর্বদা 2a। তাহলে আমি যদি এইভাবে নিই, প্রশ্ন মতে এ থেকে পি এর দূরত্ব কি, এপি, বি থেকে পি এর দূরত্ব কি, বিপি। বলছে বর্গ করে অন্তর্ফল নাও, মানে আগে স্কয়ার করো তারপর বিয়োগ করো। এই যে এইটা বের করতে দিছে, এইটার ভ্যালু হচ্ছে 2a, আমাদের এটা বলে দিছে, আমাদের শর্ত এটা দিছে। দেখছো প্রশ্নে যে শর্তটা দিবে ওটা কিন্তু ইকুয়েশনে কনভার্ট করতে পারতে হবে, কিছুই না, জাস্ট ভালো মতো একটু পড়ো তাহলেই বুঝে যাবে। বর্গ করে দেন আমাদের অন্তর্ফল নিতে হচ্ছে। ওকে, আমি তাহলে বর্গটা দেখি, বর্গটা আগে বসাই। √of কি হবে আমাদের x মাইনাস a হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 বা এটা y স্কোয়ার। এই পুরোটার কিন্তু বর্গ আছে, এই যে হোল স্কোয়ার আছে, মাইনাস আগে বিপি নাও, বিপিটা কি আসবে বলো, বি থেকে ওইটা, মানে এখানে আমি লিখতে পারি x মাইনাস 0 মানে x স্কোয়ার প্লাস y মাইনাস a এটার হোল স্কোয়ার, অ্যান্ড এই পুরোটার কিন্তু বর্গ করা আছে, এত সমান কত বলো 2। তাহলে কি থাকে আলটিমেটলি, এখানে থাকে x মাইনাস a হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেন এখানে কিন্তু মাইনাস আছে, বুঝো ভিতরে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার। সো এরকম একটা ব্র্যাকেট ফলো করা বেটার, কারণ ভিতরে কিন্তু নেগেটিভ আছে, সমান ওই পক্ষে হলো আমাদের 2a, বুঝছো, ওই পক্ষে আছে হলো 2a। এবার দেখো তো আমরা কি লিখতে পারি, আমরা যদি এখন বিয়োগ টিয়োগ করা শুরু করি বা বড় করা শুরু করি, এটা লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এ এক্স প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে কি হয় মাইনাস এক্স স্কোয়ার, দেন এই যে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, ভিতরে কি হবে মাইনাস ওয়াই স্কোয়ার, দেন এখানে মাইনাস 2ay, বাট মাইনাসে মাইনাসে প্লাস 2ay, এখান থেকে প্লাস এ স্কোয়ার, বাট এই মাইনাসের জন্য মাইনাস এ স্কোয়ার, এত সমান 2a। এই বর্গটা ভাঙানো খুব একটা নেসেসারি ছিল না, বাট করতে পারো তোমার ইচ্ছা, এটা পুরোপুরি অপশনাল। তাহলে দেখো এক্স স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যায়, এরপর ওয়াই স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে অবশিষ্ট কি থাকে, জাস্ট সেটা দেখে দাও। দেখছো আমাদের 3.1 এর দূরত্বের ফর্মুলা, আর কিচ্ছু নেই। এরপর তো 9-10 এর বীজগণিত, 9-10 এর বীজগণিত শুধু। দেখো কি কি আছে আমাদের এ স্কোয়ার আছে মাইনাস 2ax আছে, ও এ স্কোয়ারও থাকতেছে না, খেয়াল করো এখানের এ স্কোয়ার আর এই এ স্কোয়ারও কাটা, তাহলে শুধু থাকে মাইনাস 2ax মাইনাস প্লাস 2ay সমান 2a, তাহলে মাইনাস 2ax প্লাস 2ay সমান হচ্ছে 2a, এতটুকু অবশিষ্ট, সকলকে 2a দ্বারা ভাগ করে দাও, তাহলে হয় হচ্ছে নেগেটিভ x প্লাস y সমান হচ্ছে
1, একটা মাইনাস দ্বারা গুণ করে দাও, x মাইনাস ওয়াই সমান -1। তুমি চাইলে সব এক পক্ষে এনেও লিখতে পারো। দেখো এটা ওয়ান্স এগেইন আমাদের একটা সরল রেখার সমীকরণ চলে আসছে। সরল রেখা তো আমরা দেখে চিনতে পারি অ্যাটলিস্ট, x আর y এর একঘাত বিশিষ্ট সমীকরণ। বোঝা গেল? দেখো কিছুই না, এই পার্টটাই জাস্ট বুঝতে হবে প্রশ্ন থেকে, এরপর তো দূরত্ব আমি নির্ণয় করতে পারি, সিম্পল ক্যালকুলেশন। আশা করি ক্লিয়ার। ঠিক আছে, চলো আমরা আস্তে আস্তে একটু ভিন্ন ধর্মী ম্যাথগুলো যাব। এই যে দেখো এবার ত্রিভুজ গঠনের কিছু দিছে, বলছে একটি সেটের প্রতিটি বিন্দু বি ও সি এই দুটি বিন্দুর সাথে এমনভাবে ত্রিভুজ গঠন করে, মানে একটা বিন্দু চলমান, ধরো একটা ত্রিভুজ, তিনটা শীর্ষ হচ্ছে এবিসি, বি আর সি ফিক্সড, আর উপরে যে এ বিন্দু সে মুভ করে, বাট এমনভাবে মুভ করে যাতে অলওয়েজ যে ত্রিভুজটা তৈরি হচ্ছে সেটা 5 বর্গ একক ক্ষেত্রফল তৈরি করে। খুবই মজাদার একটা ম্যাথ, 5 বর্গ একক ক্ষেত্রফল তৈরি করে। বুঝছো? আমি আগে রাফলি দেখো একটু বোঝানোর চেষ্টা করি, রাফলি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। ধরো এটা হচ্ছে আমাদের নিচের দুইটা বিন্দু, এটা বুঝে করলে বেটার লাগবে। এটা হলো নিচের দুইটা বিন্দু, এই এই কি কি আছে, মানে নিচের দুইটা বলতে ভূমি আর কি, বেসিক্যালি 1,1 এই বি নিয়ে নিছি, আর সি হচ্ছে -1,1, আর এ হচ্ছে ফিক্সড না, বুঝছো? এ হচ্ছে x, y মুভ করে, একবার এখানে, আরেকবার ধরে এখানে চলে আসে, আবার এখানে চলে আসে, মানে বিভিন্নভাবে মুভ করতে পারে। বাট এটা ফিক্স যে যেখানেই মুভ করুক না কেন ও যে ত্রিভুজটা গঠন করে, ত্রিভুজ কিভাবে গঠন করে দেখো, এর সাথে আমি একে কানেক্ট করতে পারি, এই যে দুইজনকে একবার কানেক্ট করলাম, অথবা ত্রিভুজটা এখানে তৈরি হইতে পারে এই, অথবা ত্রিভুজটা এখানে তৈরি হইতে পারে, মানে যেখানেই ও থাকুক ও এমন ভাবে চলে যাতে করে এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় 5 থাকে। কতটুকু ত্রিভুজ হয়? এইটুকু, যখন আমাদের বিন্দুটা এখানে আসছে, অথবা ওই পাশের ত্রিভুজটা যখন বিন্দু এখানে গেছে, অথবা মাঝখানে ত্রিভুজটা যখন বিন্দু এখানে গেছে। দেখো মাঝখানে ত্রিভুজটা হচ্ছে এই যে এতটুকু, এটাও 5 আসবে। অথবা সব শেষে হচ্ছে যদি এই কোণায় চলে যায়, মানে বিন্দুটা এখানে চলে গেছে, তখন দেখো ক্ষেত্রফল জাস্ট এই মিডলের এই পার্ট, দেখছো? এতটুকু জাস্ট বুঝতে হবে। তাহলে বেসিক্যালি কি ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে খেলা না? তাহলে আমি চিন্তা করবো আমার তিনটা শীর্ষ আছে, এই তিনজন চলমান বিন্দুটা তো আমরা ধরে নেই, এখানেও কিন্তু ধরে নিতে হবে যে ধরি চলমান বিন্দুটি, চলমান শীর্ষটি, এক্ষেত্রে ওইটা একটা শীর্ষ ত্রিভুজের, চলমান শীর্ষটি এ x, y। বাস এখন তুমি ধরে নিবা যে যেভাবেই ও চলুক না কেন, প্রশ্ন মতে আমাকে বলে দিছে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 5, এটা অলওয়েজ ভ্যালিড। ও এমনভাবেই চলবে বা মুভ করবে যাতে ত্রিভুজের ক্ষেত্রফল 5 আসে। ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় বলো? আমরা একটা হাফ দিয়ে এরকম দুইটা বার দিই দুই পাশে, দেন বিন্দু দিয়ে স্টার্ট করো, ধরো 1,1, দেন আমি নিচ্ছি -1,1 -1 সরি, দেন আমি নিচ্ছি ওই যে x, y, তারপর আবার 1,1 দিয়ে শেষ করতে হবে। এই দিয়ে দিলাম, এটাই সমান কত বলা আছে? 5। এবার চলো ক্যালকুলেশন করি, কি হবে? 1 1 1, হাফ আছে যদিও, এই যে হাফ, 1 1 1 মাইনাস কি হবে? y, তারপর দেখো প্লাস কি হবে? x। বুঝছে? যে কোনাকুনি গুণ, কোনাকুনি গুণ, কোনাকুনি গুণ, তারপর এইভাবে মাইনাস দিয়ে গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু সূত্রের আবার মাইনাস, তাই হয়ে গেছে প্লাস। তারপর এখানেও মাইনাস, বাট সূত্রেরটাতে আবার হয়ে গেছে প্লাস, এখানে হয়ে যাবে দেখো -y। এই এত ইজ ইকুয়ালস টু 5, এটা কিন্তু মডাস। তাহলে ফাইনালি কি দাঁড়াবে? ফাইনালি দাঁড়াচ্ছে হাফটা ওই পাশে পাঠায় দাও, 10 হয়ে যাবে। আর এখানে কি থাকে দেখো, 1 1 2, x x 2, -y -2y, মানে বেসিক্যালি 2x - 2y প্লাস 2 থাকতেছে। তাহলে কাজ করি, হাফকে না পাঠাই, হাফকে রেখে দিই, এই এত সমান 5 লিখি। তাহলে হাফ দিয়ে ভিতরে কাটাকাটি করে যাওয়া যায়, ভিতরে যদি আমরা কাটাকাটি করে দেই তাহলে দেখো ফাইনালি আমাদের কি অবশিষ্ট থাকে? আমাদের থাকে হচ্ছে ভিতরে x - y প্লাস 1, এটার মডুলাস ভ্যালু সমান হচ্ছে 5। এখান থেকে না দুইটা সমীকরণ পসিবল, দুইটা সমীকরণ। একটা কি জানো? একটা হবে মডুলাস উঠাইলে প্লাস, মডুলাস উঠাইলে মাইনাস, দুইবার আসবে দুইটা। একবার হলো কেস 1, দেখো কেস 1, কেস 1টা কি হবে? আমি মডুলাস উঠাই দিব, মানে x - y প্লাস 1 সমান ডিরেক্ট 5 লিখছি, এটা হলো প্লাস নিয়ে কাজ করতেছি। তাইলে আমি যদি সলভ করি দেখো x - y 5 এর পাশে নিয়ে আসো, একটা হবে এই যে এই বস্তুটা, এই ইকুয়েশনটা হলো একটা সঞ্চার পথ গেল। আরেকটা ধরো আমি নিব কেস 2, কেন? কারণ মডুলাস উঠাইলে প্লাস মাইনাস দুইটা কেসই আসতে পারে। এবার চলো মাইনাসটাতে যাই, মাইনাসটা কেমন হবে আমার? x - y প্লাস 1 মডুলাস উঠাই দিছি, সমান এই পাশে লিখতে হবে -5, তাহলে ওকে এই পাশে নিয়ে আসো, কি হবে? x - y প্লাস 6 = 0। তাহলে আমাদের ফাইনাল যে সমাধান সেটা হচ্ছে দুইটা, একটা এইটা, একটা এইটা। এবং দেখো লজিক্যাল বিষয়টা, তুমি যেমন বিন্দু উপরে আঁকতে পারো, একই বিন্দু নিচেও আঁকতে পারো। ধরো এ এভাবে মুভ করতেছে, এই এই এই
এই নিচেও বিভিন্নভাবে চলতে পারে, যাতে করে অলওয়েজ ও যে ত্রিভুজটা গঠন করে, ও অলওয়েজ যে ত্রিভুজটা গঠন করবে সেটার ক্ষেত্রফল 5 আসে। এখানেও 5 আসবে, ও যদি এখানেও তৈরি করে এই বিন্দুর সাথে তাও 5 আসবে। এগুলো আবার কি নিয়ে আসলাম, দাঁড়াও এটা একটু রিমুভ করে দিই। এই যে এখানেও 5 আসবে, দেন চলো ওই পাশে একটাতে দিই, এখানেও 5 আসবে। কিন্তু তোমরা গেস করতে পারার কথা, ভাই ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা না? তার মানে এই বিন্দুর সঞ্চার পথ অ্যাকচুয়ালি সরল রেখা আসবে, কারণ ও এমন ভাবে মুভ করবে যেন ওই লাইনটার উপরে আসে। কেন? কারণ দেখো ভূমি তো অলওয়েজ ফিক্সড, এই লাইনে থাকলে উচ্চতাও ফিক্সড থাকবে, তখনই তো ক্ষেত্রফলটা ফিক্সড থাকবে। হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, উচ্চতা চেঞ্জ হওয়া যাবে না, মানে বিন্দু অলওয়েজ একটা সরল রেখার উপরেই চলমান থাকবে। বা এই বিন্দুগুলার যে সেট, এই বিন্দুগুলা নিয়ে যে সেট, সেটা হলো একটা সরল রেখাকে নির্দেশ করতেছে। আসলে এই ইকুয়েশন দুইটায় তাকায় দেখো, দুইটা সরল রেখা, এবং দুইটা তোমরা সামনে পড়বা, এই দুজন সমান্তরাল সরল রেখা। একটা ত্রিভুজের উপরে মানে ভূমির সাপেক্ষে উপরে, আরেকটা হচ্ছে নিচে। সামনেই 3.5 3.6 এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আমরা। দেখছো সঞ্চারপথ কত সুন্দর জিনিস, তুমি ক্যালকুলেশন করে যা আনতেছো তুমি ভিজুয়ালিও সেটাই দেখতে পারতেছো। বোঝা গেল? কিন্তু লজিক্যাল, মুখস্থ কিছু না। আমি জানি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা মিলতে হবে, আমার ভূমি এখানে ফিক্সড, তাহলে উচ্চতা এমন হইতে হবে যাতে চেঞ্জ না হয়, তাহলে ও যেখানেই যাক একই উচ্চতা। ধরো যদি এমনও ত্রিভুজ করে, তাও দেখো হাইট কিন্তু এই যে এতটুকু ওই লাইনের উপরেই সে আছে, হাইটটা ফিক্স থাকতেছে, কই বিন্দু গেল ম্যাটার করে না। বোঝা গেল? আশা করি বুঝতে পারার কথা, আশা করি বুঝতে পারার কথা। খুবই ইম্পর্টেন্ট একটা, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ছিল। এবার পরেরটায় যাচ্ছি, দেখো কি বলা। এবার দুইটি বিন্দু দিয়ে দিচ্ছে, এরা কার্তেশীয় সমতলে এমন একটা সেট গঠন করে, কি বললো, কার্তেশীয় সমতলে বিন্দু সময়ের এমন একটি সেট গঠন করা হয় যা এবি রেখাংশ ওই সেটের যে কোনো বিন্দুতে এক সমকোণ মানে 90 ডিগ্রি ওপেন তৈরি করে আর কি, 90 ডিগ্রি তৈরি করতেছে। বুঝছো? আমি ভালো মতো একটু বোঝানোর চেষ্টা করি। ধরো আমি আগে ইয়েটা নেই, এটা অ্যাকচুয়ালি মাত্র যেটা করলাম না সেটার মতোই, এবার জাস্ট ক্ষেত্রফল দেওয়া ছিল আর এখানে বলা আছে হলো 90 ডিগ্রি তৈরি করে। মানে এটা ধরো আমাদের এ বিন্দু, এ কে 0,4। আমি জানি সরল রেখা এটা এখানে হয় না, বাট আমরা আর কি ইমাজিন করতেছি, আমরা স্থানাঙ্ক ব্যবস্থা নেইনি, আমাদের স্থানাঙ্ক ব্যবস্থায় নেইনি। এটা কত বলো? 0,6। আমি জাস্ট রাফলি আঁকতেছি, নর্মালি খাতার মধ্যে স্থানাঙ্ক ব্যবস্থায় বসাইনি। বুঝছো? এই এটা আছে। আমাদের তৃতীয় কোনো বিন্দু পি আছে, বা ধরো এবার সি এ আছে, যাতে করে ও অলওয়েজ 90 ডিগ্রি তৈরি করে, ও অলওয়েজ 90 ডিগ্রি তৈরি করবে, এমনভাবে ও মুভ করবে। এবার কোনো ক্ষেত্রফল না, এবার এই অ্যাঙ্গেলটা 90 হইতে হবে। এবার কিন্তু একটু ট্রিকি, এই অ্যাঙ্গেলটা 90 হইতে হবে। 90 ডিগ্রি আছে তো ঢাল দিয়ে এটা মজা করে করা যায়, বাট আমরা যেহেতু এখনো ঢাল পড়িনি, আমরা নর্মাল প্রপার্টি দিয়েই করব। দেখো এক্সট্রিমলি সরি, দেখো আমাদের যেহেতু বলা আছে এই কোণটা 90 ডিগ্রি, ত্রিভুজটা কি হয়ে যাবে? সমকোণী না? ত্রিভুজ যদি সমকোণী হয়, সমকোণের বিপরীত বাহুটা কিন্তু অতিভুজ। তাহলে এখানে দেখো তুমি এরকম বলতে পারো, এই বাহুটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। তাহলে এমন বলা যায় কিনা যে এবি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার বলে? এটা আমার সাথে এগ্রি করো কিনা? এটা আমি কোত্থেকে তাহলে লিখতে পারলাম? এই কানেকশনটাই জানতে হবে। এই যে ওরা বলছে সমকোণ, এই সমকোণের জন্যই আমি এই কথাটা লিখতে পারছি, নাহলে পারতাম না। সমকোণ হওয়াতে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। বুঝলাম? তাহলে আমরা এখন সুন্দর করে লিখবো কি, আমরা এখন আগে ধরে নিব, মনে করি ওই চলমান যে বিন্দু, মনে করি চলমান বিন্দু সমূহের সেট, চলমান বিন্দুটি, সেই বিন্দুটা আমি একটা বিন্দু ধরতেছি যেটা সি অফ এক্স কমা ওয়াই, যে অলওয়েজ এই এবি এর সাথে একটা ত্রিভুজ গঠন করে, যেই ত্রিভুজে এখানে একটা 90 ডিগ্রি তৈরি হচ্ছে। দেখো বলা যে ওই দুই বিন্দুর সাথে এবি রেখাংশের সাথে অলওয়েজ 90 ডিগ্রি তৈরি করতেছে, এক সমকোণ তৈরি করতেছে। তাহলে আমি এখন প্রশ্ন মতে এই সমকোণী ত্রিভুজের কথাটা বলতে পারি, অর্থাৎ প্রশ্ন মতে সমকোণের বিপরীত বাহু আমার অতিভুজ এবি স্কয়ার সমান বাকি দুইটা লম্ব আর ভূমি, কে কোনটা ম্যাটারই করে না, কারণ ওই দুটো তো একসাথে সামেশন থাকে। এবার বলো এটা ক্যালকুলেশন করা কোনো ব্যাপার? কিভাবে করে বলো? এবি এর দূরত্ব তো ভাই আমি ডিরেক্টলি বলতে পারি 2 একক। তোমরা জানো যে ভুজ যদি একই হয়, কোটির ডিফারেন্সটাই মেইন দূরত্ব হয়ে যায়। তাও তুমি ফর্মুলা দিয়ে কইরো, ফর্মুলা দিয়ে করলেও দেখবা 2 চলে আসছে। 2 এর স্কয়ার সমান বিসি বের করি, চলো আমাদের এখন বিসি বের করতে হবে। রুট ওভার অফ বিসি কি হবে? দেখো সি তো এক্স কমা ওয়াই, বি হচ্ছে ওইটা, তাহলে এক্স মাইনাস 0 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 6 হোল স্কয়ার সমান, সরি সমান কেন বলতেছি, প্লাস এটার সাথে অ্যাড হবে আবার রুট ওভার, ও এই পুরোটার উপরে কিন্তু হোল স্কয়ার আছে, কারণ কি বিসির হোল স্কয়ার। এসি করো, এসি কত? এক্স মাইনাস 0 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কয়ার, এই তারপর আবার এটার হোল স্কয়ার, মানে রুটটা একবারে না দিলেই হইতো আর কি বেসিক্যালি। তাহলে দেখো কি আসলো, 4 ইজ ইকুয়ালস টু এক্স স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 6 এর হোল স্কয়ার প্লাস এখানে কি আসতেছে বলো, এক্স স্কয়ার প্লাস
ওয়াই মাইনাস 4 এর হোল স্কোয়ার। ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই, একটু বর্গগুলো করে দাও, দেখো কি হবে। 4 সমান এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার দুইটা আছে, দুইটা এক্স স্কোয়ার, দেন এখানে ওয়াই স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12 প্লাস হচ্ছে 36, এখানে কি হবে ওয়াই স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8 প্লাস হচ্ছে 16। তাহলে ফাইনালি যদি আমরা সামারি করি দেখো কি থাকে, দুইটা এক্স দুইটা ওয়াই, তাহলে হয়ে যায় দুইটা এক্স স্কোয়ার প্লাস দুইটা ওয়াই স্কোয়ার। এক্স কয়টা দেখো, আমাদের কোনো এক্স আছে না, এখানে কোনো এক্স নাই। ওয়াই কয়টা দেখো, ওয়াই আছে -12 -8 -20টা ওয়াই। আর ধ্রুবক কি আছে দেখো 16 আর 36 মানে 52, 52 থেকে 4 বিয়োগ করে দাও, 4 এই পাশে আসছে মানে 48 প্লাস 48 সমান 0। তুমি চাইলে 2 দিয়ে ভাগও করতে পারো, তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5y প্লাস 24 ইকুয়ালস টু 0। যদিও এখনো তোমরা এটা জানো না, বাট এটা হচ্ছে প্রকৃতপক্ষে একটা বৃত্তের সমীকরণ, এবং বিশ্বাস করো এইখান থেকে বের করে ফেলা সম্ভব ছিল এটা একটা বৃত্ত। কোনো ম্যাথ না করে চিত্রে যে কন্ডিশনটা বলছে সেখান থেকে বের করতে পারার কথা ছিল একটা বৃত্ত। আমি দেখাচ্ছি, বুঝাচ্ছি, আগে ম্যাথটা বুঝছো কিনা। আই গেস ম্যাথটাতে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। এখন এই বিন্দুটা সি বিন্দু অলওয়েজ এমনভাবে চলবে যেন ও একটা বৃত্তের উপরে আছে, এই যে এমনভাবে চলবে যেন ও একটা বৃত্তের উপরে আছে, এমনভাবে চলবে যেন একটা বৃত্তের উপরে আছে। মনে আছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, মানে এটা যদি ব্যাস হয় বৃত্তটার তখনই কেবলমাত্র এটা 90 ডিগ্রি হওয়া সম্ভব। ও এভাবেই মুভ করবে যাতে করে এটা ওর বৃত্তের ব্যাস হয়, অর্থাৎ এক্ষেত্রে আমি যে সঞ্চারপথটা পাবো সেটা কিন্তু একটা বৃত্তের সঞ্চারপথ। বুঝছো? চলো ডেসমোসে যাই, যে আমরা এটাকে বসাই আর একটু বোঝার চেষ্টা করি। আমি দেখি তো এটা আমাদের বসায় থাকানোর কথা, বসানোর কথা। এই যে -10y দিয়ে আছে, আমি ওখানে কি 5y লিখছি কেন? ও এই যে 20কে ভাগ করলে তো 10ই হবে, 2 দিয়ে ভাগ করছি না, 2 দিয়ে ভাগ করলে কিন্তু 10ই হবে, এই যে 10y। বুঝছো? এগুলো ছোটোখাটো কারেকশন তোমরা করে নিতে পারবা। তাহলে আমরা এখন বাকিগুলাকে একটু রিমুভ করে দিই, আমাদের বাকিগুলা লাগবে না, আমাদের এখন লাগবে হচ্ছে এই যে এই দুইটা। কই গেল? এই যে 04 06 আর এইটা। আমি একটু এটাকে নিয়ে আসি নিচের দিকে। এই যে খেয়াল করে দেখো, এই যে খেয়াল করে দেখো, আমাদের বিন্দু দুইটা কিন্তু এখন এই যে উপরে নিচে। বুঝছো? কালারটা নিয়ে আসি, রেড কালার, না দেখা যায় না। এই হলো আমার বিন্দু দুইটা, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। ওদের সাথে সি বিন্দু এমনভাবে মুভ করবে যাতে 90 ডিগ্রি তৈরি করে। এই দেখো এখানে 90 হচ্ছে, আবার সি বিন্দু এখানে আসতে পারে, এটা সি এটা সি, যাতে করে এই যে এ আর বি তারা 90 ডিগ্রি তৈরি করে। দেখো 90 ডিগ্রি তৈরি হচ্ছে। এটা তখনই হবে যখন সে একটা বৃত্তের উপর মুভ করতেছে, কারণ বৃত্ততে ওরা ব্যাসের প্রান্ত, বৃত্ততে ওরা প্রকৃতপক্ষে ব্যাসের প্রান্ত। আর ব্যাসের প্রান্ত বিন্দু হইলে কি ঘটতে দেখা যায়, যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। ব্যাসের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণগুলো কি হয় বলো? এক সমকোণ। এটাও পড়ছো না? অর্ধবৃত্তস্থ কোণ বলে, আবার এভাবে বলে যে ব্যাসের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এক সমকোণ, কেন্দ্রস্থ না কিন্তু, ব্যাসের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এক সমকোণ, এই 90 ডিগ্রি। আশা করি বুঝছো, আশা করি বুঝতে পারছো। তাহলে আমি এখন এখানে আর না থাকি, আমরা আমাদের স্লাইডে চলে যাই। তো যখন এই চিত্রটা আঁকাইছিলাম, এই যে 90 ডিগ্রিটা দেখেই বলে দিতে হবে অ্যাকচুয়ালি এমনভাবে মুভ করবে যেন ওইটা একটা বৃত্ত হয়। আমার কাছে কিন্তু আমি নিজে যখন পার্সোনালি পড়তেছিলাম ছোটবেলা বলতে তোমাদের মতো ফার্স্ট ইয়ারে উঠে জাস্ট 2020 সালে, আজ থেকে 5 বছর আগে, মানে এই দুইটা ম্যাথ করে আমার এত ভালো লাগছিল যে আমি ভাইয়া মানে যে কন্ডিশনটা দেওয়া সেটা পড়ে আমি গেস করতে পারছিলাম যেখানে অ্যাকচুয়ালি এরকম কিছু আসবে, এরকম কিছু সরল রেখা আসবে। আমি দেখি ম্যাথ করলাম, ম্যাথে কিছু বুঝাও লাগে না, জাস্ট যা বলছে ওই শর্টটা অ্যাপ্লাই করছি। ইকুয়েশন আমাকে যা বলে সরল রেখা, আমি দেখি হ্যাঁ আসলেই সরল রেখা। এখানে আমি ইকুয়েশন দিয়ে জানলাম যে বৃত্ত। হ্যাঁ তুমি হয়তো জানো না এটা বৃত্ত, আমি বলে দিলাম এটা বৃত্ত, তুমি জাস্ট ম্যাথটা করো, বাট দেখলাম হ্যাঁ আসলেই এটা বৃত্ত আসার কথা। বলো বুঝলা কিনা? এই জন্য বললাম সঞ্চারপথের চ্যাপ্টারটায় একটু ধৈর্য রাখো, একটু ধৈর্য রাখলেই এনাফ। এখন তো জাস্ট এতটুকু জানছো, তাই দেখো কত কিছু বুঝতেছো। সামনে যত আরো পড়বা, ওই অধ্যায়গুলোও জানবা, তখন আরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে পুরো বিষয়টা। বোঝা গেল? আশা করি বুঝতে পারার কথা। চলো আমরা আস্তে আস্তে সামনের ম্যাথগুলোতে যাই। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক, দেখো সেম ম্যাথ, এবার জাস্ট এবিসিডি দেওয়া, তাহলে এটাও হোমওয়ার্ক করে ফেলতে হবে নিজেরা। বুঝছো? এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, বাদ দেওয়া যাবে না। ক্লাস রেগুলার থাকতে হবে ক্লাসে, আর হোমওয়ার্কগুলো করতে হবে। এটা আমাদের লাস্ট ম্যাথ, দেন আমরা চলে যাব পরামিতিক সমীকরণ, পরামিতিক স্থানাঙ্কের সাহায্যে সঞ্চারপথ। সেটাও খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। দেখো কি বলা আছে এবার আমাদের, দেখো দিয়েই দিছে, অজানা বিন্দুটা দিয়েই দিছে, এ চলমান বিন্দু দিয়েই দিছে x, y, এরপর বি দেওয়া আছে, ওকে, সি দেওয়া আছে, ওরা একটা ত্রিভুজ তৈরি করতেছে। হ্যাঁ, এখন এ বিন্দুটি এমন একটি সেটের সদস্য। সেট কেন? কারণ ওরা মুভ করে, অনেকগুলা বিন্দু হইতে পারে। সেই অনেকগুলা বিন্দু কেমন শর্তানুসারে আছে, যেন বিসি বাহুর উপর অঙ্কিত মধ্যমার দৈর্ঘ্য একটি স্থির সংখ্যা 5, মানে বেসিক্যালি বিসির উপরে যে মধ্যমা সেটা 5 হইতে হবে। এবার মধ্যমা নিয়ে দিছে, দেখছো ত্রিভুজ নিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস করা যায়। চলো আমরা একটু দেখি, আমরা একটু দেখার চেষ্টা করি। এটা এভাবে না দিয়ে আমাদের কিভাবে দেওয়া উচিত,
ধরো আমি এভাবে দিই, মোটামুটি এটাই দিই। এটা হলো আমাদের একটা বিন্দু বি, বিকে আমি বললাম -6, -3, আর একটা হলো সি, সিকে আমি বলতেছি কত +6, +3। ওকে, তাহলে আমাদের সি বিন্দুটা এমন, আমাদের সি বিন্দু এমনভাবে থাকে, এবার কোনো সমকোণ না, কোনো ক্ষেত্রফল না, কিচ্ছু দেয় নেই, বাট সরি সি বিন্দু না তো, এটা এ বিন্দু, সরি, এটা এমনভাবে থাকবে যেন মধ্যমা কিভাবে ড্র করে, এই বিসি বাহুর মধ্যবিন্দু থাকবে, সেই মধ্যবিন্দুর সাথে সংযোজক রেখা নিতে হবে। এই রেখার যে দৈর্ঘ্য এটা অলওয়েজ 5 হবে, মানে ও এবার এমনভাবে মুভ করবে যাতে এটা অলওয়েজ 5 হয়। ভাই আমি তো অলরেডি স্মেল পেয়ে গেছি, একটা বৃত্তের ইকুয়েশন আসবে কেন। দেখো আলটিমেটলি মধ্যমার সাথে ওর মধ্যমা গঠন করতে হলে এই দুই বাহুর মধ্যবিন্দু তোমার নির্ণয় করতে হবে, সেই মধ্যবিন্দুর সাথে কানেকশন। বলো তো মধ্যবিন্দুটা কত হবে, মুখে মুখে হিসাব করা যায়, কি হবে -6 + 6 / 2 মানে 0, এটা করো -3 + 3 / 2 মানে 0, মানে বেসিক্যালি একটা বিন্দু থেকে অলওয়েজ 5 একক দূরত্বে থাকবে। ভেবে দেখো 0,0 থেকে x, y অলওয়েজ 5 একক দূরত্বে থাকবে, তাহলে এই দূরত্ব নিয়ে, এই ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকে ফেলো, তাইলেই তো হইছে। এখানে এমন না যে বৃত্তটা এটা দিয়ে যাবে, আগে তো ব্যাস হওয়া লাগছিল, সমকোণ হওয়া লাগছিল, এখন এই দুটো শীর্ষ দিয়ে যাবে কিনা ম্যাটারই করে না, আমার এখন জাস্ট লাগবে এইটুক হবে আমার ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের একটা বৃত্ত। দেখো আমরা ম্যাথও করি নাই, আমাদের বেসিক দিয়ে বলে ফেলছি। আমি শুরু থেকে দেখে আসছি একটা বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বে তুমি তখনই থাকতে পারো যদি তুমি একটা বৃত্ত পথে চলো, কারণ কি অলওয়েজ তাহলে তুমি একটা ব্যাসার্ধের সমান দূরত্বে আসো, খেয়াল করে দেখো অলওয়েজ ব্যাসার্ধের সমান দূরত্বে আসো, যেটা হচ্ছে 5। বুঝছি, তাহলে এখানে সবার আগে আমার ম্যাথটা এভাবেই করা লাগতো, যে মনে দেওয়াই তো আছে এ, সো এ হলো x, y, এটা আমাদের অজানা বিন্দু যেটা গিভেন আছে। ওকে, আমরা আগে কি করব, বিসি এর উপর অঙ্কিত মধ্যমার জন্য, অঙ্কিত এভাবে লিখবা আর কি পরীক্ষার খাতায়, মধ্যমার জন্য কি করব আমরা, বিসি এর মধ্যবিন্দু নির্ণয় করব আগে, কারণ মধ্যমা মানেই হচ্ছে যেই বাহুর উপরে তুমি মধ্যমা আঁকতেছো তার মধ্যবিন্দুর সাথে বিপরীত শীর্ষের সংযোজক রেখা, এটাই মধ্যমা। মানে মধ্যমাটা ত্রিভুজকে ইকুয়াল দুটা সেকশনে পার্ট করে দেয়, দুইটা পার্টে পার্ট করে দিছে। আচ্ছা, বিসি এর মধ্যবিন্দু, চলো বিন্দুটার নাম দিই আমরা ডি, ডি এর স্থানাঙ্ক, ডি এর স্থানাঙ্ক কিভাবে বের করো তুমি তো জানো, মধ্যবিন্দু বের করা শিখছি কিন্তু আমরা 3.2 তে সেকেন্ড লেকচারে, জাস্ট x1 + x2/2 আসছে 0, y1 + y2/2 এটাও আসছে 0। বুঝছি, এটুকু আই গেস পারবো। তাহলে এখানে আমাদের ডি বিন্দুটা কত, আমাদের ডি বিন্দুটা হচ্ছে এই যে 0,0। এরপরে কাজ কি, আমাদের বলে দিছে মধ্যমার দৈর্ঘ্য যেন অলওয়েজ 5 হয়। মধ্যমার দৈর্ঘ্য মানে কি, এ থেকে ডি, মানে এডি অলওয়েজ 5। এরপর তো ভাই করার কিচ্ছু নেই, জাস্ট বলবো প্রশ্ন মতে এডি সমান হচ্ছে 5। এডি মানে কি, এ হচ্ছে x, ওই যে x - 0 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার, এটার রুট ওভারটা হচ্ছে 5, এত ইকুয়ালস টু লাস্টে দেখো স্কয়ার করে দাও, x² + y² = 25। এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করে, এটা কিন্তু পিওরলি একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করে। আমরা আগে থেকেই গেস করে ফেলছিলাম, এটাই হলো সঞ্চার পথের সৌন্দর্য। বোঝা গেল, আশা করি বুঝছো। চলো এটাও একটু দেখে আসি, এটাও তো একটু দেখে আসা উচিত। চলো এটা কেটে দেই, আমাদের বিন্দুটা কোথায় খুঁজে কেন পাচ্ছি না, কোনটা যেন ছিল, এই যে এটা আর এটা, বাপরে বাপ, এবার আবার এত বড় হয়ে গেছে। এই যে দেখো বিন্দু দুইটা, এটা এমন করলাম কেন, মানে ইকুয়াল সেকশনে পার্ট করা নাই, বুঝছো, দুইটা আলাদা আলাদা সেগমেন্ট হয়ে গেছে, তো দেখতে এখন আর বৃত্ত মনে হচ্ছে না, এটা হলো জুম ইন আউট ওইটা করাটা। ওকে, আমাদের বিন্দু দুটাকে আমরা একটু মার্ক করে নিলে বোঝা যাচ্ছে না, এই যে একটা বিন্দু, অন্য বিন্দু সিলেক্ট হয়ে আছে, বুঝছো, এই জন্য ঝামেলা হয়েছে, এই যে অন্য বিন্দু অফ করে দিচ্ছি। তাহলে আমাদের লাগবে এই দুইটা বিন্দু, এই যে দুইটা বিন্দু চলে আসছে। তাহলে দেখো এই হলো আমার দুইটা বিন্দু, এদের আমি কানেক্ট করতে পারবো, চলো করি, মোটামুটি হয়েছে। ধরো তাহলে এদের মধ্যবিন্দু মূল বিন্দু আসবে, তাহলে হয় নাই, দাঁড়া মধ্যবিন্দুটা এক্স্যাক্ট মূল বিন্দু আসবে, দেখো বোঝা যায় কিন্তু অলমোস্ট দুইজন থেকে সেন্টারই আছে একদম মূল বিন্দুটা, এই ধরো মোটামুটি পারছি। এই তাইলে ওর মধ্যমা কি, ধরো সি বিন্দুটা এখানে আছে, তখন ত্রিভুজটা কেমন, ত্রিভুজটা কিন্তু দেখো এই রকম, তখন এই যে দেখো মধ্যমা এটাও 5, ধরো এখন সি বিন্দু এই জায়গায় চলে আসছে, তখন ত্রিভুজটা হলো এই যে এতটুক, এটা হলো ত্রিভুজটা, বাট মধ্যমা তাও দেখো 5, কারণ সেই তো ঘুরে ফিরে ব্যাসার্ধ। আশা করি বুঝছো, এগুলো একটু নিজেরা বসাবা, বুঝছো, বসায় দেখবো, ভাল লাগবে, বসায় দেখলে ভাল লাগবে। এবার চলো আমরা দেখবো পরামিতিক সমীকরণ। আচ্ছা, আমাদের বেসিক্যালি একটু পরামিতিক স্থানাঙ্কের সাথে পরিচয় হতে হবে, তোমরা একেবারে এই বিষয়টার সাথে নতুন। দেখো আমরা স্থানাঙ্ক প্রকাশ করি কিন্তু
দুইটা চলকের মাধ্যমে বা দুইটা ভ্যারিয়েবলের মাধ্যমে, একটা হচ্ছে ভুজ আর একটা কোটি, এক্স আর ওয়াই। কেমন হতো যদি এই দুজনের মধ্যে সম্পর্কটা বা কানেকশনটা আমি একটা চলক দিয়ে প্রকাশ করে দিতাম? সেটা অবশ্যই এক্স আর ওয়াই না, তৃতীয় অপর কোনো চলক যে এক্স আর ওয়াই এর প্রকাশ কাজটা করে দিচ্ছে। তখন সেই স্থানাঙ্কটাকে আমরা বলতাম পরামিতিক স্থানাঙ্ক। সহজ করে চিন্তা করো। ফর এক্সাম্পল, আমাদের এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্কটা এরকম যে ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স প্লাস টু, এবং তুমি এই ইকুয়েশনটা একটা গ্রাফ এঁকে ফেলতে পারবা। যারা মনে করো ইয়েতে পড়ছো, 9-10-এ পড়ে আসছো, তারা জানো এটার গ্রাফটা কেমন, অথবা আমরা সামনে পড়ব। যারা ভয় পাচ্ছ বা আগে পড়োনি, ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই, সামনে আমরা এটা নিয়ে আলোচনা করবো। এখন জাস্ট একটু দেখো, একটু জেনে নাও। এটার গ্রাফটা মোটামুটি এইরকম, বুঝছো? এটার গ্রাফটা মোটামুটি দেখতে এরকম। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় এক্স যা হবে ওয়াই তার থেকে 2 বেশি হবে। এক্স আর ওয়াই একে অন্যের উপর নির্ভরশীল, অর্থাৎ এই বিন্দুটায় যদি আমি যাই, এক্স হলো 0 বাট ওয়াই হয় 2। আমি যদি এই বিন্দুটায় যাই, এক্স হলো -2 বাট ওয়াই 0। দেখো ওয়াই অলওয়েজ এক্স এর থেকে 2 বেশি। আমি যদি এখানে যাই, ফর এক্সাম্পল এক্স এখানে আমাদের ধরো কত ধরবো 2, তাহলে ওয়াই হয়ে যাবে 4। তাহলে এই সরলরেখার উপর বিন্দুগুলো অলওয়েজ এভাবে একে অন্যের সাথে সম্পর্কযুক্ত যে প্রত্যেকটা বিন্দুতে এক্স আর ওয়াই এর মধ্যে একটা কানেকশন আছে। যে কোনো একটা সঞ্চার পথের ইকুয়েশনে এক্স আর ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক বা কানেকশন থাকে। সরলরেখার ক্ষেত্রে খুবই সিম্পল, এইরকম টাইপের হয়, লিনিয়ার হয়, যে এক্সটা যা হবে ওয়াই তার 2 বেশি হবে, এক্স যা হবে ওয়াই তার থেকে 2 বেশি হবে। তাহলে আমি এই সম্পর্কটাই যদি তৃতীয় কোনো চলক দিয়ে প্রকাশ করে দিই, অর্থাৎ এখানে যে কোনো একটা বিন্দুকে আমার প্রকাশ করতে হবে পি অফ এক্স কমা ওয়াই দিয়ে, অর্থাৎ আমি এটাকে চাইলে এরকমও লিখতে পারি। দেখো পি অফ এক্স কমা ওয়াই যা বোঝায় আমি এভাবে লিখতে পারি, পি অফ, দেখো ওয়াই তো আছেই, আর লেখা যায় এক্স প্লাস 2, মানে এক্স থাকলো, ওয়াই এর স্থলে আমি বললাম এক্স প্লাস 2। আমি কিন্তু এভাবেও প্রকাশ করতে পারি, বাট এটা হলে হয় কি যে সেই এক্স দিয়ে দেখালাম এক্স আর ওয়াই সম্পর্কযুক্ত। তাই আমরা করি কি, তৃতীয় একটা চলক নিয়ে আসি, সেটার মাধ্যমে প্রকাশটাকে আমরা পছন্দ করি। অর্থাৎ আমরা এভাবে বলি যে কাজ করি, আমি এক্স সমান কি টি ধরি, ধরো তৃতীয় একটা চলক এক্স সমান টি, তাহলে বলো তো ওয়াই সমান কত দাঁড়াবে? ওয়াই সমান জাস্ট এক্স এর জায়গায় টি বসাও, টি প্লাস 2। মানে তখন আমার আগের যে পি অফ এক্স কমা ওয়াই ছিল সেটাকে আমরা বলতেছি সেই একই বিন্দু, বাট এখন সেটাকে লিখবো দেখো এক্স এর স্থলে টি, ওয়াই এর স্থলে টি প্লাস 2। বুঝছো? তাহলে এটাকেই আমরা বলি জাস্ট পরামিতিক স্থানাঙ্ক, এটাকেই বলি পরামিতিক স্থানাঙ্ক। তাহলে পরামিতিক স্থানাঙ্ক বেসিক্যালি কিছুই না, তৃতীয় একটা চলকের মাধ্যমে আমরা এক্স আর ওয়াই এর মধ্যে যে সম্পর্ক সেটা বুঝাই দিচ্ছি। তৃতীয় একটা চলক এই ক্ষেত্রে চলে আসছে, আমরা সাধারণত দেখবা টি দিয়েই প্রকাশ করব। এখন ভাইয়া এটার সাথে আমার সঞ্চার পথের সমীকরণ নির্ণয় সম্পর্কটা কি? আমরা এতক্ষণ দেখো সমীকরণ নির্ণয় করতেছিলাম, আমাদের বিভিন্ন শর্ত দিয়ে দিচ্ছিল, সেটার সাপেক্ষে বের করছি। এখন কি হবে, আমাদের পরামিতিক স্থানাঙ্ক দিয়ে দিবে, ওইখান থেকে এক্স ওয়াই এ যেতে হবে। বুঝছো? তাহলে আমাদের ধরো যদি বলে দেয় এটা হলো পরামিতিক স্থানাঙ্ক, এখান থেকে তোমার সঞ্চার পথে আসতে হবে। সঞ্চার পথটা কি একটা সরল রেখা, y = x + 2, এটা হলো টার্গেট। অ্যাপ্রোচটা কি হবে, যেটা দিয়ে দিবে তুমি জানো, প্রথমটা x পরেরটা y, জাস্ট ওইভাবে ধরো, তুমি দেখেই বুঝে ফেলবা যে প্রথমটা x, তাহলে x সমান t, পরেরটা y, তাহলে y সমান t + 2। এরপর তোমার কাজ এই t কে গায়েব করে দেওয়া। কারণ কি দেখো, পরামিতিকে থাকে শুধু টি, কোনো এক্স ওয়াই নাই, আর নর্মাল কার্তেশীয় স্থানাঙ্কতে কোনো টি নাই, আসতে হবে এক্স ওয়াই। তাহলে টি কে গায়েব করব, কি করতে পারি, এক কাজ করি, ওয়াই সমান এই এক্স এর ভ্যালুটা আমি এখানে ইনপুট দিয়ে দিই। দেখো এক্স ইকুয়ালস টু যে টি, এটা এখানে বসায় দিব, এই যে এক্স ইকুয়ালস টু যে টি, এটা এই টি এর স্থলে আমি বসায় দিব। তাহলে বলো কি হবে, টি এর জায়গায় এক্স বসছে +2, দেখো গায়েব হয়ে গেছে। এটাই আমাদের আনসার। তো আমাদের জাস্ট এইটুক ক্যালকুলেশন করতে হবে, আর কিচ্ছু না। বোঝা গেল? দেখো একটা ম্যাথে যাই, আমরা একটা ম্যাথে গেলেই বিষয়টা তুমি ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করে দেখো আমাদের কি বলছে, টি এর সকল বাস্তব মানের জন্য একটা চলমান বিন্দুর যে স্থানাঙ্ক সেটা দিয়ে দিছে এরকম। দেখো কোনো এক্স ওয়াই নাই, এটা হচ্ছে ধ্রুবক। বুঝছো? এখানে এ হচ্ছে ধ্রুবক, টিটা হচ্ছে চলক। এখানে আমরা বলে দিই এ হচ্ছে এখানে ধ্রুবক আকারে বোঝাচ্ছে। তো এখান থেকে তোমার সঞ্চার পথের সমীকরণ বের করতে হবে। ভাইয়া কি বলছিলাম, এগুলাকে এক্স ওয়াই এর সাথে তুলনা করতে হবে। সো আমাদের সবার প্রথমে যে কাজটা হবে, মনে করি চলমান বিন্দুর স্থানাঙ্ক, এটা তো সবার আগে করতে হয় সব জায়গাতেই। চলমান, এখানেও এর ব্যতিক্রম কিছু নেই। বুঝছো? চলমান বিন্দুর স্থানাঙ্ক সেটা কি হবে, পি অফ এক্স কমা ওয়াই, তাহলে আমরা কি বলতে পারি, প্রশ্ন মতে পি অফ এক্স কমা ওয়াই এটা তো ইকুইভ্যালেন্ট কিসের, পি অফ এ টি স্কয়ার কমা 2at, এটা
দুটো একই জিনিস বোঝায়। তুমি চাইলে পি নাও দিতে পারো, পি না দিয়ে আমরা শুধুমাত্র এক্স কমা ওয়াই বের করি। তাহলে বলো এটার মানে কি, এক্সটা এটার সমান হবে, ওয়াইটা এটার সমান হবে। তার মানে আমরা এখন লিখতে পারি এক্স সমান এ টি স্কোয়ার, এটা ধরো 1 নম্বর সমীকরণ। 2 নাম্বার হলো ওয়াই সমান 2at, এটা 2 নম্বর সমীকরণ। আমাদের কাজ কি, টি কে গায়েব করে এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক বা সমীকরণ গঠন করতে হবে। কি করতে পারি, এক কাজ করি, এইখান থেকে টি এর মান বের করে এই জায়গায় বসাই দিই, তাইলেই তো হয়েছে। কারণ স্কোয়ার থেকে বের করা তো ঝামেলা, বাট এখান থেকে কিন্তু ইজিলি বের করতে পারি। আমরা কি করবো, এখান থেকে চলো টি এর মানটা বের করে রাখি। কি করব, টি সমান নিয়ে নিব ওয়াই বাই 2a, টি কে রিপ্লেস করে, দেখলো তো ছোটবেলা থেকে শিখে আসতেছো। জাস্ট টি কে নিয়ে আমরা চলো 1 নং এ বসাই দিই, এটা লিখবা, টি এর মান 1 নং এ বসিয়ে পাই। বলো বসাইলে কি হবে, এক্স সমান এ ইন্টু টি মানে কি, টি মানে ওয়াই বাই 2a, ওইটার হোল স্কোয়ার আছে, ওয়াই বাই 2a, এটার আবার হোল স্কোয়ার। তাহলে কি আসবে, এক্স সমান এ ইন্টু ওয়াই স্কোয়ার বাই 4a স্কোয়ার। তাহলে দেখো ফাইনালি কি থাকে, এক্স ইজ ইকুয়ালস টু এ এ কাটা ওয়াই স্কোয়ার বাই 4a, এটাকেই তুমি সুন্দর করে লিখতে পারো ওয়াই স্কোয়ার সমান 4ax। দেখো কোনো টি নাই, এবার এটাই আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ সঞ্চার পথটা, এবং এটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ। লাগবে না এখন মনে রাখা, সামনে শিখবো, সেকেন্ড পেপারের কণিক অধ্যায়ে শিখবো। ক্যালকুলেশনটা কিভাবে করতে হবে বুঝতে পারছো কিনা, জাস্ট এতটুকু বলো। বিন্দু ধরে নিব, ওই দুটাকে ইকুইভ্যালেন্ট চিন্তা করব। আমার কাজ হচ্ছে এক্স আর ওয়াইকে আনতে হবে এই তৃতীয় যে চলক টি, পরামিতিক স্থানাঙ্ক, সেটা টি কে গায়েব করতে হবে। ইজিলি করে ফেললাম, জাস্ট রিপ্লেস করছি ছোটবেলা থেকে, ছোটবেলার যে রিপ্লেসমেন্ট সেটাই। এখন দেখি পরের আরেকটাতে যাই, আমরা পরের আরেকটাতে যাই, এইটা আগে করবো। দেখো মাঝখানের একটা আছে, এবার এটা আসলে পরে করা উচিত, দাঁড়াও এটাকে আমি একটু নিচের দিকে নিয়ে যাই। আমরা এখন আগে করবো হচ্ছে এইটা। খেয়াল করো, একই রকম আমাদের টি হলো একটা পরামিতি, টি কে এরকম পরামিতিও বলা হয়, যেখানে পি এর স্থানাঙ্ক দিয়ে দিছে হচ্ছে এইটা। তাহলে আমাদের সঞ্চার পথে সমীকরণ বের করতে বলছে। তাহলে আমরা সবার আগে কি করব, আমরা পি অফ এক্স কমা ওয়াই ধরে নিব, তারপর বলবো এটা কমা এটা, এটা আসলে কার সমতুল্য, এটাই তো ওই যে পি অফ এক্স কমা ওয়াই এর সমতুল্য। তাহলে বলো ইকুয়েশনটা কি হবে, এক্স এক্স এর সাথে রিলেট করো, মানে প্রথমটা প্রথমটার সাথে, দ্বিতীয়টা দ্বিতীয়টার সাথে। তাহলে সুন্দর করে বলে ফেলি, চলো আমাদের এখানে t মাইনাস 1 সমান হচ্ছে x, এই আরেকটা হলো 2t প্লাস 3 সমান হচ্ছে y। আগের মতো রিপ্লেস করতে হবে, দেখো যেখানে t আছে ওইটার মান বের করে আরেকটায় বসাই দিবা। 2t থেকে বের করে তো টাফ, আগে t থেকে বের করে ফেলি। তাহলে t সমান দেখো কি থাকে 1 প্লাস x, t সমান থাকে 1 প্লাস x, এটা এনে দ্বিতীয়টায় বসায় দাও। বলো কি হবে, 2 ইন্টু t এর মান হচ্ছে 1 প্লাস x প্লাস 3 সমান হচ্ছে y। দেখো সব গায়েব হয়ে গেছে, শুধু xy আছে, 2 প্লাস 2x প্লাস 3 সমান হচ্ছে y। এটাকে ফাইনালি আমি এভাবে লিখতে পারবো 2x মাইনাস y প্লাস 5 ইকুয়ালস টু 0। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সঞ্চার পথের ইকুয়েশন, বুঝছি? তাহলে সবার আগে কাজটা হবে এরকম যে রিলেট করে আগে ইকুয়েশনগুলো ফর্ম করো। t মাইনাস 1 সমান হচ্ছে x, বা x সমান এটা, বা y সমান এটা, এই যে এটা ছিল, এটাকে 1 ধরবা, এটাকে 2 ধরবা। পরে রিপ্লেসমেন্ট, এগুলো তো ছোটবেলার বীজগণিত, কাউকে বাদ দিতে হলে কি করতে, একটা থেকে মান নিয়ে আরেকটায় বসাই দিতে হয়। টি এর মান বের করছি, করে বসাই দিলাম, বুঝছি? এখানে লিখে নিবা 1 হতে পাই, 1 হতে এটা পাইছি, এই পরে এটাকে ধরো 3 নাম্বার ধরছি, এই যে মানটা এটা নিয়ে এখন 2 এ বসাই দিছি, তাই না? তাহলে 2 এ টি এর মান বসিয়ে, টি এর মান বসিয়ে, বাস সিম্পল এই কথাগুলো সুন্দর করে লিখে দিবা, বুঝছো? দেখো সিমিলার কিনা, একই রকম, কিন্তু জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ করে দিছে। সো এটা তোমাদের হোমওয়ার্ক। এবং এখানে পরের যে সেগমেন্টটা সেটা লাগবে না, পরের সেগমেন্টটা বলতে এই যে এই অংশটা অক্ষদয় হতে, এই যে এবং এর পার্টটা, এবং এর পার্টটা লাগবে না। এটা হচ্ছে আমরা যখন অনুশীলনী 3.5 করব তখনই শিখবো, বা 5-6 তখন আমরা এগুলো শিখে নিব, আপাতত এগুলোর দরকার নেই, বুঝছো? আমরা আসো ফাইনাল 2টা ম্যাথ করব, বাট বলতেছি আগের মতো ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তোমার এই যে সবসময় যে রিপ্লেসমেন্টে কাজ হয়ে যাবে তা কিন্তু না, মাঝে মাঝে দেখো এমন দিতে পারে সাইন কস দিয়ে দিছে, তাহলে প্রথম কাজ তো আগের মতোই, আমার চলমান বিন্দু ধরতে হবে x, y, এগুলো লিখবা। তারপর কি বলবা, প্রশ্ন মতে x, y এটা কার সমতুল্য, এটা সমতুল্য হচ্ছে a cos থিটা, কমা হচ্ছে a sin থিটা। তাহলে ইকুয়েশন দুটো কি হবে বলে ফেলো, x সমান হবে a sin থিটা, আর y সমান হবে, উল্টা বলছি না, x সমান তো a cos থিটা, এই যে দেখা যাচ্ছে a cos থিটা, y সমান আসবে a sin থিটা। এই এখন এখানে আগের মতোই যে তুমি t এর মান বের করে রিপ্লেস করে দিবা, সেটা নাও হতে পারে। সাইন কস থাকলে, এরকম ভাবে যদি থাকে, সেটাকে কিভাবে রিপ্লেস করতে হয় জানো, বর্গ করে যোগ করে দিতে হয়, কারণ সাইন স্কয়ার আর কস স্কয়ারে 1 হয়ে যায়। কারণ আমার কোনোভাবে এটাকে গায়েব করতে হবে, কিন্তু টি নাই, টি অ্যাঙ্গেলের ভিতরে, ওটাকে গায়েব করতে পারবো না, ওটা ভ্যালু বের করে আনতে পারবো না, আমি হোল স্কয়ার করে যোগ করে দিব। আইডিয়াটা বুঝছো? আমি কি করব, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করে যোগ করে দিব। তাহলে বলো কি হবে, এটাকে স্কয়ার করো, এক্স স্কয়ার হয়ে যাবে, এটাকে স্কয়ার করো, ওয়াই স্কয়ার হয়ে যাবে,
বাম বাম যোগ হয়েছে, দেখছো ডান ডান যোগ হবে, কি আছে এ স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এই দেখো এ স্কোয়ার কি কমন যায় না, এ স্কোয়ার কমন চলে গেলে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, দেখো সব গায়েব, এইটুক 1 হয়ে যাবে। তার মানে ফাইনাল উত্তর দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান শুধু এ স্কোয়ার থাকে, কারণ বাকি পার্টটা 1 হয়ে গেছে। বলো বোঝা গেল কিনা, বুঝতে পারলাম কিনা? তাহলে সবসময় যে শুধু টি এর মান বের করে বসাই দিবে এমন না, এটা চোখ কান খোলা রাখতে হবে। এবং আজকে থেকে দেখবা সামনে যখন এই টাইপের ইকুয়েশন দেখবা, এখন থেকে অলওয়েজ দেখবা আমরা এই কাজ করবো। তোমরা ভেক্টর অধ্যায় দেখবে এরকম কিছু করবা, আর কস থিটা আর সাইন থিটা এগুলো থেকে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার করে যোগ করতে হয়। ইন্টারমিডিয়েটে সায়েন্স হচ্ছে রিলেটেড একটার সাথে, স্পেশালি পিসিএম একজন আরেকজনের সালা চলতে পারে না, একটা নলেজ আরেকটাই যে কাজে লাগবে। বুঝতেছি, ঠিক আছে। ফাইনাল একটা ম্যাথ দেখবে, এখানে অনেকে একটু ঘাবড়ে যেতে পারো, কারণ ত্রিকোণমিতির একটা ফর্মুলা ইউজ করতে হবে, সেটা তোমরা জানো না। সো আপাতত জাস্ট ওই ফর্মুলার পার্টটা এভাবে অ্যাজিউম করবা যে হ্যাঁ আমি সূত্রটা দেখে নিছি, সামনে যখন শিখবো সূত্র তো পারবো, বাকি ম্যাথটা করি। বুঝলাম, ওকে। আগের মতো দেখো আমাকে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া, সেই আগের মতো আমাকে ধরতে হবে যে চলমান যে বিন্দু, চলমান বিন্দু হচ্ছে আমাদের পি অফ এক্স কমা ওয়াই, আমাদের চলমান বিন্দু হচ্ছে পি অফ এক্স কমা ওয়াই। আর দেখো ভাবতে পারো ভাই এখানে বলছে যে নির্দিষ্ট অধিবৃত্তের উপর অবস্থিত, এই যে শেপটা কেমন হবে সেটা কি সঞ্চার পথ থেকেই আসে না? তো তোমার এখন শেখা লাগবে না শেপ কি হবে, তুমি সঞ্চার পথের ইকুয়েশনটা বের করো, জাস্ট এতটুকু তোমার দায়িত্ব। শেপ তুমি এমনিই পারবা সামনে, বুঝছো? বলছি আগে এই চ্যাপ্টার রিলেটেড অনেক কিছুর সাথে। ওকে, তাহলে আমরা সবার আগে কি বলে ফেলবো, x সমান হচ্ছে এই যে a 1 প্লাস টি স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কোয়ার, দেন y সমান দেখো 2at ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কোয়ার। এখন মনে রাখো এই ম্যাথটা করতে হলে টি এর স্থলে ট্যান থিটা বসাতে হবে। কেন? কারণ এটা বসালে সূত্র হবে, সেই সূত্রটা তোমরা যখন শিখবা তখন বুঝবা, 7.45 এ যে এটা শিখবা। দেখো x সমান a থাকলো, আমরা টি এর স্থলে বসাচ্ছি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এখনো সূত্র করি না, এটা বসাইছি জাস্ট। এই দেখো 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, টি এর স্থলে ট্যান বসাইছি, এখানেও বসাও। y সমান হবে দেখো a কিন্তু বাইরে, ভিতরে হবে 2 ট্যান থিটা, টি এর জায়গায় ট্যান থিটা বসাইছি, 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে সামনে তুমি জানতে পারবা এই যে অংশটা, এই পুরোটা প্রকৃতপক্ষে হচ্ছে সেক 2 থিটার ফর্মুলা, এই পুরোটা হচ্ছে সেক 2 থিটার ফর্মুলা। আর এখানে যে বস্তুটা আছে এটা হলো ট্যান 2 থিটার ফর্মুলা, এ আছে অবশ্যই সামনে, ওখানেও এ ছিল, এ আছে সামনে, যে এ ইন্টু ট্যান 2 থিটার ফর্মুলা। এই পার্টটা অ্যাজিউম করে না ভাইয়া শিখাই দিছি, ধরো বড় ভাই শিখাই দিছি, তুমি সামনে জানবা, সামনে সূত্র পড়বা তখন এটা শিখে যাবে, ঠিক আছে? আপাতত এতটুকু মনে রাখো। এর পরের স্টেপটা তোমার বোঝা লাগবে। আগেরটা যেমন দেখো সাইন কস দেওয়া ছিল, এখন সেক আর ট্যান দেওয়া। বলো সাইন কসে বর্গ করে যোগ দিতে হয়, সেক আর ট্যানের ফর্মুলা কি? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, মানে এখন বর্গ করে অন্তর নিবা, মানে বিয়োগ করবা। বুঝতেছি? তাহলে এখন কাজ হবে হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার করা, 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, কেন স্কোয়ার করো, এক্স স্কোয়ার সমান এ পক্ষে কি থাকে এ স্কোয়ার সেক স্কোয়ার 2 থিটা, ওকে, মাইনাস এখানে কি হবে বলো, এ স্কোয়ার ট্যান স্কোয়ার 2 থিটা। এখানে তো আমি বিয়োগ করতেই ভুলে গেছি, এক্স স্কোয়ার করছি ওয়াই স্কোয়ার করছি, দুটাকে বিয়োগ করছি, দেখো কি থাকে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার কমন নাও, সেক স্কোয়ার যাই অ্যাঙ্গেল থাকুক, 2 থিটা হোক যাই হোক, যে কোনো অ্যাঙ্গেল থাকলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে কিন্তু 1, মানে শুধু থাকে এ স্কোয়ার। অর্থাৎ পুরোটা আমরা বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান দেখো এ স্কোয়ার। বলো কথা বোঝা গেল কিনা? এই হলো আমাদের পুরো সঞ্চারপথ অধ্যায়। আশা করি একদম প্রথম ক্লাস হিসেবে, নিজের জীবনের প্রথমবার সঞ্চারপথ পড়তেছো, ওই হিসেবে ভাইয়া তোমাকে গাইড করতে পারছি সঠিক দিকে, লার্নিং প্রসেসটা কেমন হওয়া উচিত সেটা বোঝাইতে পারছি, উদ্দেশ্যটা কি, কনসেপ্টটা কি ধরে দিতে পারছি। দেন যেটা বললাম আমাদের অনেকগুলো অধ্যায় এটার সাথে রিলেটেড, যখন ওইগুলো পড়ে ফেলবো তখন দেখবা পারতেছি। এখন জাস্ট মাথায় রাখবো আমার ইকুয়েশন ফর্ম করতে হবে, প্রত্যেকটা ইকুয়েশন এক একটা গ্রাফ নির্দেশ করে, সেই ইকুয়েশন অনেকগুলা বিন্দু নির্দেশ করে, চলমান বিন্দু, একটা চলমান বিন্দু অথবা অনেকগুলা বিন্দু সমূহের সেট, অবশ্যই একটা শর্ত সাপেক্ষে। এই বৃত্ত আসতে হলে তার একটা শর্ত আছে, সরলরেখা আসতে হলে তার একটা শর্ত আছে, এবং এই ক্লাসটা 2 বার করবা দরকার হলে, ম্যাথগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা, বুঝছো? এই ভাবনাগুলো দেখবে, যে অনেকভাবে যে ভাবাইছি, এই যে এই ম্যাথটা, ত্রিভুজের যে 2টা ম্যাথ ছিল খুবই খুবই ইম্পর্টেন্ট ভাই, ত্রিভুজের 2টা ম্যাথ বুঝতে পারা খুবই খুবই ইম্পর্টেন্ট, মধ্যমারটাও দেখো, আর লাস্টে এসে পরামিতিক তো সোজা, পরামিতিকে জাস্ট এই 2টা একটু আমাদের কারসাজি করতে হয়েছিল, এই ফর্মুলার পার্টটা ইগনোর করবে, এটা জাস্ট দেখে যাও। এখন সামনে ফর্মুলা শিখলে তুমি বলবে ভাই এটা কোনো ব্যাপার, এটা কোনো ব্যাপার। তো এই ছিল আমাদের অনুশীলনী 3.4। আজকের লেকচারটাই সবচেয়ে ছোট হয়েছে, কারণ 3.4 অনেক পিচ্ছি একটা অধ্যায়, আর ওই যে অনেক কিছুর সাথে রিলেটেড, চাইলেও এখানে অনেক কিছু পড়াতে পারবো না, সেগুলো শিখার পর
অ্যাজ এ হোল। আমি সামনে চেষ্টা করব সঞ্চার পথের উপরে পুরো একটা ওয়ান শট ক্লাস দিতে, যেটা হচ্ছে সকল কনসেপ্ট মিলিয়ে। তাহলে ওইটা কী হবে, যখন তোমরা সবাই সব অধ্যায় পড়ে ফেলছো তখন সেই ক্লাসটা করতে পারলে মানে তোমার সব কিছু একসাথে কভার হচ্ছে। বুঝতে পারলাম? আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।